গল্প শহরে প্রেমের ঘ্রাণ। লেখনীতে আসিফা খান। ষষ্ঠ পর্ব। কনকনে শীতের ঠেলায় সবাই কাহিল। মানুষজন সব নিজের আস্তানা বানিয়েছে কম্বলের ভেতর। কিন্তু এই ঠান্ডার মাঝেও রয়েছে দুই ব্যক্তি যাদের হৃদয় জ্বলছে। মন পিঞ্জরে বেঁধেছে মন খারাপের মেঘ। তানিয়ার চোখ বহমান, নাক লাল। শব্দ ব্যয় করছে না মেয়েটা। চুপচাপ ভাবলেশহীন ভাবে বসে আছে। দূর কোথাও আকাশপানে মেলছে নয়ন জোড়া। তাহসিন ভারী কি শ্বাস ছাড়ছে। কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছে না সে। কি এক অদ্ভুত বেড়াজালে আবদ্ধ সে। তানিয়ার অশ্রু বিন্দু তাকে পোড়াচ্ছে। তাহসিন গলা কেশে উঠল। ধীর লয়ে বলল, চোখের দেখা সবসময় ঠিক হয়। আমি কোনো মিডিয়া কিংবা গুজবে কান দিইনি, আমি নিজের চোখে দেখেছি। যদি বলি ওরকম কিছুই না, যেমনটা তুমি ভাবছো, তোমার চোখের দেখা ভুল। আমিও জানি ওরকম কিছুই না যেমনটা আমি ভাবছি। কিন্তু আজ যেখানে একজন আপনার হাত ধরার সাহস পেল পড়ে সে আপনার সাথে ঘনিষ্ঠ হতে সাহস পাবে না তার গ্যারান্টি কি? আপনি একজনকে সুযোগ দিয়েছেন আপনার কাছে আসার, এই সুযোগ আপনি দ্বিতীয়বার দেবেন না তার নিশ্চয়তা কি? তাহসিন যেন একদম জমে গেল। মেয়েটা রাগ দেখাচ্ছে না। মেয়েটার গলার স্বর একদম নীরের। তাহসিন ভ্রু কুঁচকে তীব্রভাবে কিছু জানার চেষ্টা করে বলল, তুমি সন্দেহ করছো আমাকে? না। তাহসিন শুকনো ঢোক গিলে লম্বা শ্বাস টেনে বলে, মেয়েটা শুধুই আমার এক পলিটিক্স পার্টনারের মেয়ে। তাহলে সে আপনার সাথে কি করছিল? কথা বলছিল। মেয়েটা একটু অন্যরকম। তানিয়া, ইউ নো হোয়াট আই মিন। তাহসিন, আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না। তানিয়া এক প্রকার হাঁফাতে হাঁফাতে কথাটি বলল। তাহসিনের কথায় তার নিঃশ্বাস ভারী হচ্ছে। তানিয়া দ্রুত উঠে রুম থেকে বেরিয়ে যেতে নিলে তাহসিন দৌড়ে গিয়ে তাকে আটকায়। হাত ধরে কোমর টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। তানিয়া কাঁদে নিঃশব্দে, মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে। তানিয়া, প্লিজ কাম ডাউন। আমাকে বোঝার চেষ্টা করো। মেয়েটা ফট করে আমার হাত ধরে নেয়। আমি বুঝে ওঠার আগেই দেখি তুমি দাঁড়িয়ে। সবকিছুই ম্যাশ আপ হয়ে গেছে। আমায় ছেড়ে দিন তাহসিন। না, ছাড়বো না। আগে বলো, তুমি বিশ্বাস করেছো আমাকে? আমি বিশ্বাস করি না আপনার প্রফেশনকে। আমি বিশ্বাস করি না আপনার আশেপাশের মানুষগুলিকে। আমি বিশ্বাস করি না আপনার অজানা দিককে। ভালোবাসো না আমাকে। এইসবের মধ্যে ভালোবাসা টানবেন না তাহসিন। আজ যে আপনার হাত ধরে, কাল সে আপনার বিছানা। স্টপ রাবিশ, একদম বাজে বকবে না তানিয়া। তাহসিন দেয় এক ধমক। কিন্তু তানিয়া এতে দমে যায় না। সে দ্বিগুণ রাগ নিয়ে বলে, তাকে নিয়ে বললাম দেখে এত রাগ? তাহসিন চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলে, তোমার মাথা এখন গরম, আমি যা বলবো তোমার সেটাই রাগ লাগবে। সেদিন যদি আপনার জায়গায় আমি হতাম তাহলে আপনি কি করতেন তাহসিন? ওই মেয়েটা জায়গায় যদি ছেলে হতো, কি করতেন আপনি? মেরে দিতাম। তাহলে আমিও তাকে মারতে চাই। কি? হ্যাঁ, আই ওয়ানা হিট হার। পাগল হয়ে গেছো তুমি? তানিয়া চোখ ছোট ছোট করে বলল, আপনাদের রিলেশন আছে তাই না? মিথ্যে বলবেন না তাহসিন। কি যা তা বলছো তুমি? আই লাভ ইউ ড্যাম। সেদিন ওই মেয়েটা আমাকে কত বাজে কথা বলল আর আপনি চুপচাপ রইলেন। আহ, আমি কিভাবে ভুলে গেলাম। আপনাদের তো প্রাইভেট মিটিং চলছিল। তাচ্ছিল্যের সহিত শেষের কথাগুলি বলল তানিয়া। তাহসিন তানিয়াকে আরো বেশি টেনে আনলো নিজের দিকে। একেবারে প্রশস্ত বুকের সহিত মিশিয়ে বলল, তোমাকে বাজে কথা বলার আর আমার হাত ধরার শাস্তি সে পেয়েছে। তোমার তাহসিন এত কাঁচা নয় তানিয়া। সেই মুহূর্তে তুমি যা দেখেছ তা ভুল নয়, কিন্তু ঠিকও নয়। আমি শুধুই চুপ ছিলাম ওর বাপের জন্য। আর তোমার পরিচয় দিইনি তার একটা কারণ আছে। একবার যদি তোমার ব্যাপার পাবলিশ হয় তাহলে ঘর থেকে বেরোনো মুশকিল হবে তোমার। প্রেস, মিডিয়া তোমায় ছেকে ধরবে। বিপক্ষে থেকে হামলারও শিকার হতে পারো। এবার বলো, এত কিছু সহ্য করতে পারবে তুমি? যদি হ্যাঁ বলো তাহলে এক্ষুনি আমাদের বিয়ের ব্যাপারটি পাবলিশ করছি। তাহসিন তানিয়ার চোখে চোখ রেখে সমস্ত কথা বলে ওঠে। এতক্ষণ রাগে অগ্নিশর্মা তানিয়া যেন ঠান্ডা হলো। বিড়াল ছানা হলো মেয়েটা। তাহসিন আবারও বলে, বলো, করব পাবলিশ? না। তানিয়ার মিনমিন কণ্ঠ শুনে তাহসিন সামান্য হাসে। তানিয়ার কপালে চুমু এঁকে বলে, কারোর সাহস নেই তোমার তাহসিনকে ছুঁয়ে দেখার। ট্রাস্ট মি, ও যে আমার হাত ধরে নেবে আমি বুঝে উঠতে পারিনি।
37 বার হাত ধুয়েছি আমি নিজের। আর দ্বিতীয় এই যে, আমার জন্য তোমার একটু ক্ষতিও আমি মেনে নেব না তানি। তানিয়া চুপচাপ সবটা শুনল। তাহসিন আবারও বলল, আমি বলেছিলাম কোনো কিছুতে বিশ্বাস না করতে। আমার রাগ হয়েছিল। আমায় বলতে, এক্সপ্লেইন করার সুযোগ দিতে। রাগ হলে কথা বলে না মানুষ। তাই নাকি? জি, এরপর থেকে ওই ডাইনিকে একদম কাছে ঘেঁষতে দেবেন না, এই বলে দিলাম। এত জেলাসি। আই লাইক ইট। কথা বলবো না কিন্তু। আচ্ছা বাবা, কাউকেই ঘেঁষতে দেব না, খুশি? তানিয়া কথা না বলে আরো একটু মিশে যায় তাহসিনের বুকের সাথে। তাহসিন তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে তানিয়া, শুধু একটু সময় দাও আমায়। একটু সময়। আর আমি অনেক সরি, আমার জানকে এত অবহেলায় রাখার জন্য। কিন্তু সব শেষে, ভালোবাসি তোমায়। ভালোবাসতে বাসতে থেমে যাচ্ছি, আবার থেমে গিয়ে ভালোবাসছি। আমার আনুগত্য তোমার জন্য তানিয়া, আজীবন সারা জীবন এর জন্য। আমিও ভালোবাসি। বেশ কিছু সময় অতিবাহিত হতেই তাহসিন তানিয়ারকে সামান্য ছাড়ে। মেয়েটার দিকে নাক মুখ ফুলিয়ে বলে, আমায় ইগনোর করেছো। তার শাস্তি তো প্রয়োজন। তানিয়া পিটপিট করে চেয়ে রইল। তাহসিন তানিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আদুরে শাস্তি? ভেবেছিলাম একেবারে অনুষ্ঠানের পর সব হবে, কিন্তু আই কান্ড ওয়েট। কেন আই? তানিয়া ভ্রু কুঁচকে সবটা শুনে। অতপর যখন বোঝে তাহসিন কি মিন করতে চাইল তখনই লাফিয়ে ওঠে। লাজে রাঙা হয়। মাথা ঝাঁকিয়ে বলে, না না না, এটা মামা বাড়ি। প্লিজ তাহসিন। মামা বাড়ি তো কি হয়েছে, তোমার মামা মামিরা কি সব নিরামিষ? বাজে বলবেন না, এটা আপনার কিংবা আমাদের বাড়ি না। তাহসিনের মুখ ছোট হয়ে যায়। তানিয়া সেদিকে চেয়ে মুচকি হাসে। তাহসিনের গলা জড়িয়ে ধরে। দাড়ি যুক্ত থুতনিতে চুমু দিয়ে বলে, এখনো তো সব ঠিক হয়নি তাহসিন। আমি এখনো আপনার থেকে রেগে। তাহসিন মুখ হা করে বলে, আবার কি? আপনি মেয়েটাকে সুযোগ দিয়েছিলেন আপনার হাত ধরার, তাই জন্য শাস্তি তো আপনারও প্রাপ্য। তাহসিন সন্দিহান চোখে বলে, কি শাস্তি? 10 বার কান ধরে উঠবস, নো চিটিং, আমি গুনব। স্টার্ট। হোয়াট দ্য হ্যাক? আমি উঠবস করব? হ্যাঁ আপনি, শুরু করুন। মোটেও না। মোটেও হ্যাঁ। নো, না, নেভার। তাহলে আমি রুম থেকে চলে যাব। রুম থেকে এক পা বের করে দেখাও, তারপর দেখবে কি করি। আচ্ছা যাব না, কিন্তু আপনাকে উঠবস করতেই হবে, না হলে আমি রেগেই থাকব। তাহসিন হাজার বুঝিয়েও লাভ হয়নি। তানিয়া একই জেদে আটকে। তাহসিন দুই কানে হাত রেখে উঠবস করতে শুরু করে। এদিকে তানিয়া হেসে পাগল। এত বড় একটা ছেলে, যার রাগের ভয়ে সবাই কাঁপে, সেই ছেলেই কিনা একটা ছোট মেয়ের কথায় এই অদ্ভুত কাণ্ড করছে। হয়তো ভালোবাসায় নিজের স্ট্যাটাসে ভুলে যায় মানুষ। তাহসিনের উঠবসের মধ্যেও একটা চার্ম আছে। এ যেন শরীর চর্চার কোনো উপায়। তানিয়া দেখে নিজের ড্যাশিং বরকে। এরকম ছেলে পাশে থাকলে তো নিউটো ফিসলে যাওয়ারই কথা। তাও রাগ লাগলো মেয়েটার উপর। তানিয়া খিলখিল করে হেসে বলছে, আপনার এই উঠবস যদি আপনার সঙ্গ পঙ্গরা জানতে পারত তাহলে তো অ্যাঙ্গুরি ইয়াং ম্যানওয়ালা সাইডে এফেক্ট লাগতো। তাহসিনের 5টা উঠবস হতেই তানিয়া নিজে গিয়ে তাকে থামায়। তৎপর তানিয়া তাহসিনকে সোফায় বসিয়ে নিজে পাশে বসে। তাহসিন তানিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, প্রচুর পরিমাণে বদমাইশি শুরু করেছ তুমি, তানি। আমায় একটুও ভয় পাও না? তানিয়া মিচকি হেসে দুই দিকে মাথা নাড়ায়। তাহসিন ওর দিকে আরো এগিয়ে বলে, একটুও না ভয় পাও না? না। তাই? তাহলে একটু ভয় পাওয়াই। তাহসিন কথা শেষ করেই তানিয়ারকে নিজের কোলে বসিয়ে নিল। অধরের মালিকানা হারালো তানিয়া। অতিষ্ঠ চুমুতে মাতোয়ারা হয়ে তাহসিন। সহসা তানিয়া খামচে ধরে তাহসিন ঘাড়। ছেলেটা যেন একটা মুহূর্তও ওয়েস্ট করতে চায় না। চুমুর্ত অবস্থায় তাহসিন কোলে তুলে নিল তানিয়াকে। তড়িৎ বিছানায় শুইয়ে নিজের ভার ছাড়ে মেয়েটার চিকন দেহের উপর। তানি হাঁফিয়ে ওঠে। নিজের গলার মধ্যভাগে গাঢ় ছোঁয়া পেতেই তানিয়া আঁতকে উঠে। ঠেলা দিয়ে তাহসিনকে সরিয়ে দিতে ছেলেটা আরো ক্ষেপে যায়। তানিয়া দুই হাত বিছানার সাথে চেপে ধরে। তানিয়া ঘাবড়ে যায়। কি হচ্ছে এগুলো? ছেলেটাকে আটকাবে কি করে? তানিয়া মোটেই চাইছে না কিছুই। তানিয়া মৃদু স্বরে বলল, তাহসিন প্লিজ। নো, আই ওয়ান্ট ইউ। কিছু দিন অপেক্ষা করুন প্লিজ, অনুষ্ঠান হতে দিন, বোঝার চেষ্টা করুন।
তাহসিন শেষের ব্যথাতুর চুমু দিয়ে মাথা তুলে তাকালো। হাসকি স্বরে বলে, তুমি চাও না? চাই, কিন্তু এই মুহূর্তে না। তানিয়ার কথায় নিজের হাতের জোরালো ছোঁয়ায় স্বস্তির করে মেয়েটাকে। তানিয়া চোখ মুখ কুঁচকে ফেলে ব্যথায় ছটফট করে। ঠোঁট উল্টে কেঁদে দেওয়ার ভঙ্গি করে বলল, ব্যথা পাচ্ছি তাহসিন। তাহসিন বাঁকা হেসে ঝুঁকে আসে তানিয়ার দিকে। মোলায়েম অংশে ছোঁয়া আর দৃঢ় করে। তানিয়ার চোখে চোখ রেখে গম্ভীর মুখে বলল, এটা ইগনোর করার জন্য, ফোন বন্ধ রাখার জন্য। আজ সারাদিন পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আর করব না। লাগছে, তাহসিন? তাহসিন কামিজ ঠিক করে তানিয়ার গলায় মুখ গুজে চোখ বন্ধ করে। দেহের উপর কম্বল টেনে নিজেদের মুড়িয়ে ফেলে বলে, ঘুমাও তাহলে, কাল আমার সাথে বাড়ি ফিরবে। না, আমি থাকবো আরো কিছুদিন। তাহসিন মাথা তুলে বলে, কি চাও? একটু আগের ব্যথা সারা রাত চাও? না না না। তাহলে কালকেই যাবে। মুখ বন্ধ করে ঘুমাও এবার। আমি মুখ বন্ধ করলে ব্যাপারটা ভিন্ন হবে। মামা, নানাদের অনেক জোরাজুরির পরেও থাকতে রাজি হলো না তাহসিন। তানিয়া দূরে দাঁড়িয়ে দেখছে সব। তার কিছুই বলার নেই। লোকটা তাকে সঙ্গে নেবে মানে নেবেই। তানিয়ার কোনো কথাই সে শুনবে না। গাড়িতে তানিয়ার লাগেজ রাখা হলো। এদিকে নতুন জামাইয়ের হাতে টাকা ভর্তি খাম গুজে দিল নানা নানি মিলে। তাহসিন হাজার বারণও শুনল না তারা। ওয়াদা নিল ইলেকশন শেষ হওয়ার পরে যেন তারা আবার আসে। তাহসিন সম্মতি দিল। সালাম দিল সবাইকে। ছোট ছোট শালা শালিদের হাতে দিল টাকা। তাহসিনকে তারাও বিদায় জানালো। গ্রামীণ রাস্তা পেরিয়ে শহুরে সড়কে উঠেছে গাড়ি, তাও তানিয়ার মুখে কথা নেই। তাহসিন মাঝে বেশ কিছু কথা বললেও উত্তর করেনি মেয়েটা। তাও সেও এখন চুপ। তানিয়ার রাগ হয়েছে। তাকে থাকতে দিল না কেন মানুষটা? জেদ দেখিয়ে নিয়েই এলো সাথে। তাহসিন বুঝেছে, তাই ঘটায়নি মেয়েটাকে। কথায় হামলে পড়বে তার দিকেই। তানিয়াদের বাড়ির সামনে গাড়ি এসে থামতেই তানিয়া বাক্য বিনিময় না করেই গাড়ি নামতে নিলেই তাহসিন খপ করে মেয়েটা হাত ধরে ফেলে টেনে সোজা নিজের সান্নিধ্যে নিয়ে আসে। তানিয়ার থুতনি ধরে মুখটা উঁচু করে তুলে বলে, এত রাগে না রূপসী, তাকাও একটু আমার দিকে। তানিয়া নিজের গভীর চোখ মেলে দিল তাহসিনের পানে। তাহসিন নিজের বুকে হাত দিয়ে বলে, উফ, এই চাহনি, আনফিনিশড ডার্লিং। ঢং না করে ছাড়ুন, বাড়ির সামনে আমরা। তাহসিন বাঁকা হেসে তানিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আমার গাড়ির জানালাতে লাগানো ব্ল্যাক সেট কিস থেকে শুরু করে কেউ দেখতে পাবে। তানিয়ার কান থেকে যেন গরম ধোঁয়া নির্গত হবে এবার। তাহসিনের লাগাম ছাড়া ঠোঁট কাটা কথা শুনে লজ্জায় আঁতকে উঠে মেয়েটা। বড় বড় চোখ করে তাকিয়ে রইল তাহসিনের দিকে। ছেলেটার এহেন রূপ শুধুই তার জন্য। কি খতরনাক কথা বার্তা তার। ভাবা যায়। তানিয়া নিজেকে ছাড়িয়ে নিতে চাইল কিন্তু পারল না। পরে হিত করতে বিত হয়। কোনো উপায় না পেয়ে তানিয়া হুট করেই করে বসে এক উদ্ভূত কাজ। সোজা কামড় বসিয়ে দেয় তাহসিনের ঘাড়ে। ধরল দাঁতের সূচেই না দাবিয়ে দিল, অমনি তাহসিনের চোখ মুখ ব্যথায় কুঁচকে গেল। দাঁতে দাঁত পিষে সহ্য করল ব্যথাটা। তানিয়া কামড় দিয়ে হাঁপিয়ে উঠে নিজেই সরে আসে। দাঁতের দাগ গভীর। সামান্য রক্তের ফোঁটার দেখা মেলে। তাহসিন নিজের ঘাড় হাত দিয়ে আবার সামনে আনে। সাথে সাথেই তাকালো তানিয়ার দিকে। মেয়েটার মুখ একদম ইনোসেন্ট। যেন কিছুই করেনি। তানিয়া এদিক ওদিক তাকায়। তাহসিন অবাক স্বরে বলে, কি করলে এটা? আল্লাহ, তানি, তুমি মানুষ না ভ্যাম্পায়ার? তানিয়া চোখ ছোট ছোট করে বলে, মানুষ, তাই এখনো বেঁচে আছেন? ভ্যাম্পায়ার হলে এতক্ষণে আপনি বা। ইউ আর সাচ আ নটি গার্ল। আমি ভাবতাম তুমি চুপচাপ একটা মেয়ে। আমিও ভাবতাম আপনি ভদ্র একটা ছেলে। তাই? তাহলে তো ঠিকই জানো। আমি তো ভদ্রই। ভদ্র না ছাই। তাই? ম্যাডাম, আপনার সাথে কি অভদ্রতামি করেছি? বলেই ঝুঁকে পড়ল তানিয়ার দিকে। মেয়েটা পিছে সরে বলল, করেননি। কাল। কালের তো ট্রেলার ছিল, ফুল পিকচার এখনো শুরুই করলাম না। অভদ্রতামির দেখেছ কি তুমি? বলেই তানিয়ার অধরে অধর মেলালো। একদম পারফেক্ট কায়দায় ঠোঁটের যুগলবন্দি হলো বেশ কিছু সময়। শেষে শব্দ করে চুমু এঁকে ছাড়ল। মেয়েটার গালে হাত রেখে স্লাইড করে আদর মিশিয়ে বলল, টেক কেয়ার। যাও। আপনিও নিজের খেয়াল রাখবেন। শেষ একটা হাগ করে বেরিয়ে আসে তানিয়া। বাড়ির মধ্যে প্রবেশ করা পর্যন্ত তাহসিন দাঁড়িয়ে রইল। এদিকে তানিয়াকে দেখেই তার মা বাবা অবাক।
তানিয়া তাহসিন এর সাথে এসেছে বলে নিজের রুমে চলে গেল। সে ভীষণ ক্লান্ত। জার্নি করেছে তো ঠিকই, কিন্তু কাল রাতে তাহসিনের বদমাইশিতে ভালো করে ঘুমাতে পারিনি সে। তাই এখন সে ঘুম দেবে, লম্বা একটা ঘুম। আজ শামীম নিজে দিয়াকে কল করে একটা জায়গায় দেখা করার জন্য ডেকেছে। দিয়া কেন জানি না করতে পারল না। এখন বিকাল 4টা। দিয়া লোকেটের জায়গায় এসে একবার শামীমকে কল করল। ছেলেটা নিজের স্থান বলে কল কাটে। দিয়া সোজা এদিকেই হাঁটা দিল। একটা সময় দেখতে পেল শামীমকে। ছেলেটা একটা বেঞ্চে বসে আছে। তার নজরখানা দূর আকাশের পানে। দিয়া নৈশব্দ শামীমের পাশে বসেই ভাউ করে উঠল। কিন্তু দিয়াকে হতাশ করে ছেলেটা ভয় পাওয়া তো দূরের কথা, শান্ত দৃষ্টিতে ঘুরে তাকালো তার দিকে। ছেলেটার এহেন চাহনিতে দিয়ার মনটা কেমন ছলাৎ করে উঠল। শামীমের পরনে ফরমাল প্যান্ট শার্ট। মনে হচ্ছে সোজা অফিস থেকে এখানে এসেছে। দিয়া মৃদু স্বরে বলল, আপনি ঠিক আছেন শামীম? সহসা শামীম দুই দিকে মাথা নাড়াল। মানে সে ঠিক নেই। দিয়ার অন্তর জমে গেল। ছেলেটাকে কখনোই এইভাবে দেখেনি। দিয়া আবারও বলল, কি হয়েছে? ভয় পাচ্ছি। দিয়া অবাক হয়ে ভ্রু কুঁচকে বলে, মানে কিসের ভয়? শামীম এইবার সোজা বেঞ্চ থেকে নেমে দিয়ার মুখোমুখি হাঁটু গেড়ে বসল। দিয়া শুকনো ঢোক গিলে সঙ্গোপনে। শামীম দিয়ার কোলে রাখা দুই হাত নিজের হাতের মুঠোয় নিল। একদম চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলতে লাগলো, ট্রাস্ট মি, আমি যা বলবো তা কোনো ইনফ্যাচুয়েশন এর মধ্যে পড়ে বলবো না। অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। এই যে, এখন তুমি আমাকে যেরকম দেখছো আমি এরকম মোটেও ছিলাম না। তুমি জানো, আমার লাইফস্টাইল একদম আলাদা ছিল। সময়ের বিষয়ে অজ্ঞ, জীবন নিয়ে অবহেলা, গার্লফ্রেন্ডস, পার্টি, অ্যালকোহল এক গুলি নিয়েই বেশ কাটছিল দিন। কিন্তু একদম হঠাৎ করে তুমি এলে। তোমার সেই বিতৃষ্ণ চাহনি আমায় ভিতর থেকেই নাড়িয়ে তোলে। মনে হয়, এটা কেমন মেয়ে? এরকম আদোলা কেন? আমি মেয়ে হিসাবে যাদের চিনতাম তারা তো তোমার মতো নয়। তারপর যখন তোমায় জানলাম, চিনলাম, তখন যেন আমি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করলাম। তোমার কথা, ব্যবহার, আচরণ সবকিছুই নতুন ছিল আমার কাছে, সেই সাথে নিজেকেও আমি অন্য রূপে আবিষ্কার করলাম। তুমি বললে এটা ভুল, ভালো ছেলেরা এরকম করে না, আমি ছেড়ে দিলাম। তুমি বললে, আমার মতো ছেলে তোমার বাবার পছন্দের বাহিরে, আমি নিজেকে বদলে ফেললাম। আমি কেন করলাম এইগুলো জানো কি তুমি দিয়া? আমি নিজেকে অনেক বুঝাই। নিজেকে লুকিয়ে রাখতে চাইলাম, পারলাম না। আজ আমি অস্থির হয়ে তোমায় ডেকেছি। যদি আজ আমি কনফেস না করি তাহলে আমি পাগল হয়ে যাব। কথাগুলি একনাগাড়ে বলেই উঠে দাঁড়ালো শামীম। আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করে। পরে খুঁজেও পায়। ছুটে গিয়ে ছোট গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসে একটা হালকা গোলাপি রঙের মাধবীলতা ফুল। ফুলের ডাঁটির শেষ অংশ ফুলের পাপড়ির মাঝের অংশে গুজে সোজা এক হাঁটু গেড়ে দিয়ার সম্মুখে বসে। এদিকে দিয়া হতভম্ব। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। শামীম দিয়ার বাম হাত ধরে। লম্বা শ্বাস টানে, হাসকি কণ্ঠে বলে, মিস, সেই অধম ছেলেটা তোমায় অসীম ভালোবেসে ফেলেছে। বাকিটা জীবনেই ছেলেটাকে শুধরে রাখার দায়িত্ব কি তুমি নেবে? আমার ভুলের শাস্তি নয় অনুশোচনা হয়ে এসো, পেরিয়ে আসা জীবনে তুমি আসনি কেন এটা ভেবেই আমি পীড়িত। আমার এই পীড়া দূর করে শান্তি হয়ে এসো। আমায় বিয়ে করবে দিয়া? উইল ইউ ম্যারি মি? দিয়ার পুরো শরীর থরথর করে কাঁপছে। গলা থেকে শব্দ নির্গত হতে চাইছে না। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। আশেপাশের পরিবেশ হুট করেই কেমন ঘোলাটে হয়ে এলো। কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। চোখের কোণে পানির জমেছে। এই ছেলেটাকে প্রথম প্রথম অতি অসহ্যকর লাগলো। দেখেই একটা বিতৃষ্ণা জন্মাতো। কিন্তু সময়ের চক্রে শামীমের ব্যবহার সবটা কেমন ভুল মনে হতে লাগলো। ছেলেটা ওরকমই নয় যেমন সে দেখায়, ছেলেটা তো ভিন্ন। শুধুই তার প্রয়োজন ছিল একজন গাইডের, একটা শক্ত হাতের। দিয়া ভারিক্কি নিঃশ্বাস ফেলে ঠোঁট উল্টে বলে, আমার কথা শুনবেন? কান দিয়ে না মন দিয়ে শুনব। অগোছালো জীবন গুছিয়ে নেবেন? নিয়েছি, আর গুছিয়ে নেব। আমি আপনার বিয়ে করলে আমি ঠকবো না তো? তুমি বললে দেন মোহরে নিজের প্রাণ লিখে দেব। তাহলে করব বিয়ে, প্রাণ চাই না শামীম চাই। না চাইতেও শামীমের বাম চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল।
ঠোঁটের কোণে বিস্তার হাসি ফুটিয়ে ফুলের বানানো আংটি খুবই নাজুকতার সহিত পরিয়ে দিল দিয়ার আঙ্গুলে। বাতাস বইল শীতল, ছুঁয়ে গেল দুই নর নারীদের। চারিপাশের পরিবেশে কেমন প্রেম প্রেম ঘ্রাণ ছড়ালো। কিছু প্রেম হয় পবিত্র। শামীম দিয়ার পাশে বসে। দুইজনের হৃদস্পন্দন চলছে দ্রুত। শামীম ভারী শ্বাস ছেড়ে বলে, কবে আসবো তোমাদের বাড়ি? যেদিন আপনি চাইবেন, বলেই লাজুক হাসি দিয়া কোনো প্রকার নিজের উত্তেজনা থামিয়ে দিয়ে বলে, আমায় যেতে হবে শামীম, এখনই। আমায় আবার মন ভরে দেখবেন, বিয়ে করে তার আগে আর দেখা নয়। দিয়া উঠে চলে যেতে নিলে শামীম ফট করে বলে ওঠে, আজ বাবার বার্থডে দিয়া, বাড়ি ফিরবো না আজ। দিয়া ঘুরে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কেন? বাবা আমায় এড়িয়ে চলে দিয়া, তাকে দেখলে আমার ইচ্ছে করবে ওনাকে জড়িয়ে ধরে বার্থডে উইশ করতে। দিয়া বিস্তার হাসে। শামীমের চোখে চোখ রেখে বলল, আজ আপনি ওনার বাড়ি ফেরার অপেক্ষা করবেন শামীম। উনি এড়িয়ে গেলে ওনাকে শক্ত করে জড়ায়ে ধরবেন। বিশ্বাস করুন শামীম, আপনাদের দুইজনের কষ্ট এক। কিন্তু দুইজনেই লুকিয়ে বেড়ায় সেটা। জড়িয়ে ধরে কষ্ট ভাগাভাগি করে নেবেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। আরিশের মা বাবা চাইছে এই সপ্তাহে আরিশ আর শিফার বড় করে রিসেপশন করতে। শিফার বাড়ির লোক মোটেও প্রস্তুত ছিল না। কিন্তু আরিশ নিজে শিফার বাবার সাথে কথা বলে ভদ্রলোককে বুঝিয়েছেন যাতে কোনো টেনশন না নেয়। দুই পরিবারে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। কোনো জিনিসের কমতি রাখতে চায় না কেউই। তিন বান্ধবী বজায় খুশি শিফার জন্য। শিফা লাজুক মুখে সবটা নিঃশব্দে গ্রহণ করছে। সবকিছুই কেমন স্বপ্ন লাগছে তার কাছে। রাতের ডিনার সেরে শিফা সবে রুমে প্রবেশ করেছে। ফ্রেশ হয়ে এসে দেখে বিছানায় রাখা তার ফোন কল আসছে। অচেনা নাম্বার থেকে। শিফা ভ্রু কুঁচকে কল রিসিভ করে হ্যালো বলতেই ওই পাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। শিফা, কি ভাবছো তুমি আরিশের জীবনের প্রথম নারী? তাহলে তো তুমি বোকারানি মেয়ে, তার জীবনের প্রথম নারী তো আমি। সেই ছোটবেলা থেকেই সে আমায় ভালোবাসে। কেন তোমায় বলেনি আমার ব্যাপারে? বোকা মেয়ে কোথাকার। ও তোমায় বিয়ে করেছে আমায় ভুলে থাকার জন্য, ইউজ করছে তোমার। ফোনের ওই পাশে মেয়েটির উক্ত কথাগুলি শুনে শিফা থমেরে দাঁড়িয়ে রইল। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে পানি। ফোন পড়ে গেল হাত থেকে। বুকের ভেতর হওয়া ঝড় হাওয়াকে কিভাবে থামাবে শিফা? শপিং মলের এক শাড়ির স্টোরে বসে আছে শিফা। সাথে আরিশ, তার মা এবং আরিশের কিছু কাজিন ভাই বোনরা আছে। নানান ধরনের শাড়ির পাহাড় জমিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একটাও শাড়ি আরিশের পছন্দ হয়নি। শিফা বসে আছে চুপচাপ। শাড়ি নিয়ে তার মাতামাতি একটু কম। সালোয়ার কামিজ, গাউন টাইপের ড্রেস সে বেশি পরে, তাই শাড়ির বিষয়ে সে অজ্ঞ। এইবার শিফার দিকে একটা শাড়ি বাড়িয়ে দিল আরিশ। মেহেরুন রঙের কাতান শাড়ি, তাতে গোল্ডেন পার। সিম্পল এর মাঝে যেন আলাদা এই শাড়ি। আরিশ চোখের ইশারায় বলল, পছন্দ হয়েছে। একবার ট্রায়াল দেবে? শিফা শাড়ি হাতে নিয়ে বলল, সুন্দর লাগছে, ট্রায়াল দেব না, একেবারে সেই দিন পরব। ওকে, বলে প্যাক করিয়ে নিল শাড়ি। সাথে করা আরো কিছু শপিং নিজের কাজিনদের হাতে দিয়ে আরিশ নিজের মা এর উদ্দেশ্যে বলল, মা তুমি চলে যাও ভাই বোনদের সাথে। অনেকক্ষণ বাহিরে তুমি, এইবার টায়ার্ড হয়ে যাবে। আমি শিফাকে বাড়ি পৌঁছে দেব। আরিশের কথা মেনে নিল সবাই। শিফার সাথে কুশল বিনিময় ঘটিয়ে চলে গেল তারা। এদিকে আরিশ শিফার হাত ধরে সোজা লেডিস স্টোরের দিকে যায়। শিফা চোখ বড় বড় করে আরিশের দিকে তাকালো। ছেলেটা কি করতে চাইছে? তারা যেই না স্টোরে প্রবেশ করতে যাবে অমনি শিফা আরিশের হাত টেনে ধরে। ছেলেটা পিছন ফিরে শিফার দিকে ভ্রু কুঞ্চিত করে তাকালো। শিফা কিছুটা আমতা আমতা করে বলল, ওখানে যাচ্ছেন কেন? তোমার জন্য। যেতে হবে না, ফিরে চলুন। লাগবে না। আছে, চলুন প্লিজ এখান থেকে। লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়া কি স্বাভাবিক না? আরিশ শিফার দিকে ঝুঁকে এসে বলে, না। যা পুরোপুরি আমার, সেখানে তোমার লজ্জা পাওয়া বেমানান। অতপর আরিশ শিফাকে টেনে নিয়ে গেল ভিতরে। স্টোর থেকে বেরিয়ে এলো মাঝারি দুই ব্যাগ মেয়েলি পোশাক নিয়ে। আরিশ নিজেই সব বলে বলে নিয়েছে। এদিকে শিফা লজ্জায় কাদা। চোখ তুলে তাকাতে পারছে না আরিশের দিকে। হাতে হাত রেখে হাঁটলেও শিফা হাঁটছে পিছে পিছে। মাথা তুলছে না লাজে। আরিশ একবার পিছন ফিরে তাকিয়ে শিফার রক্তিম চেহারা দেখেই ক্ষীণ হাসে।
আজ সে যা করেছে তার মাধ্যমে শিফাকে বুঝিয়েছে যে তাদের মাঝে লজ্জার দূরত্বের ভ্যালু আরিশের কাছে ছিল। একসময় তারা বসে ফুড কর্নারে পিৎজা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে আরিশ আবার ফিরে এসে বসে শিফার পাশে। এতক্ষণে মেয়েটা কিছুটা শান্ত হয়। আরিশ ফোন বের করে কিছু দেখতে থাকে। শিফা শুকনো ঢোক গিলে হঠাৎ বলে ওঠে, অনুষ্ঠান এত তাড়াতাড়ি করতে চাইছেন কেন আরিশ? আরিশ ফোন থেকে চোখ সরিয়ে শিফার ওপর সীমাবদ্ধ রাখে। ভ্রু নাচিয়ে হাসকি কণ্ঠে বলে, আমি বিয়ের দিনেই তোমায় বলেছিলাম তোমার পরীক্ষা শেষ হলেই উঠিয়ে নিয়ে যাব। মনে নেই? আছে, কিন্তু এত তাড়াতাড়ি করবেন বুঝতে পারিনি। আব্বু তো অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভীষণ ওয়ারিড। আরিশ এইবার মুচকি হেসে শিফার দুই হাত ধরে বসে শিফাকে টেনে নিজের দিকে নিয়ে এসে মোলায়েম কণ্ঠে বলল, আব্বুকে আমি কোনো রকমের অসুবিধায় ফেলতে চাইনি শিফা। হুট করে ডিসিশনও আমি এই জন্যই নিলাম, যাতে আগে থেকে আব্বু বিশাল কিছুর অ্যারেঞ্জমেন্ট না করে। সোজা রিসেপশন করছি, বরযাত্রী এবং আলতু ফালতু জিনিসে আব্বু চিন্তায় না থাকে সেটা ভেবে। শিফা, আমি আব্বুকে বুঝিয়েছি, তুমিও বুঝিও যাতে তিনি কোনো প্রকার স্ট্রেস না নেয়। তার দিক থেকে আমি কিছুই চাই না, তিনি তার সবচেয়ে মূল্যবান কিছু আমায় দিয়ে দিয়েছেন আগেই। এর থেকে বেশি কিছু চেয়ে নিজের চোখেই গুনাহগার হতে চাই না। শিফা স্তব্ধ হয়ে রয় আরিশের কথায়। নিজের কপালের উপর তার বিশ্বাস হয় না। নিজের চাওয়ার থেকেও বেশি কিছু আল্লাহ তাকে দিয়েছেন। উত্তম একজন জীবনসঙ্গী ও আল্লাহর প্রদত্ত রহমত রিক। এই শুকরিয়া আদায় করেও কম হবে। কালকের সেই অকাঙ্ক্ষিত মেয়েটির কথা সে মাথায় রাখেনি। কেন রাখবে? যার ভালোবাসা শিফা অনুভীন করতে পারে, যার ভালোবাসায় শিফার অন্তর সিক্ত হয়ে যায়, তার উপর সন্দেহ করা পাপ। শিফা এই বিষয়ে জিজ্ঞাসা করবে আরিশকে, যদি তার উত্তর হ্যাঁ হয় তাতেও রাগ করবে না শিফা। এরকম হিরে পেয়েও যার ভাগ্যে জোটেনি সে হতভাগী, শিফা নয়। শিফা মৃদু হেসে বলল, মেয়ের বিয়ে বাবা তো একটু স্ট্রেসে থাকবেই। হুমুম, সেটা ঠিক। তুমি হ্যাপি তো বার্ড। অনেক, অনেক বেশি। এরই মধ্যে পিৎজা কোল্ড ড্রিঙ্কস চলে আসে। খাওয়া শুরু করে তারা। নানান গল্পের সাথে মোমেন্ট জমে ওঠে। কিন্তু হঠাৎ কোথা থেকে এক 5-6 বছরের বাচ্চা ছেলে এসে তাদের টেবিলের সামনে দাঁড়ালো। বাচ্চাটির চোখে মুখে চনমনে চঞ্চল একটা ভাব। আরিশ ভ্রু কুঁচকে ছেলেটির দিকে তাকাতেই বাচ্চাটি বলে ওঠে, আঙ্কেল এটা কি খাচ্ছ? আরিশ হেসে উত্তর দেয়, এটা পিৎজা। আগে বলো তোমার মা বাবা কোথায়? তুমি এখানে কিভাবে? আমি খাবো। আরিশের সমস্ত রকমের প্রশ্ন উপেক্ষা করে বাচ্চা সোজা উত্তর দিল। শিফা খিলখিল করে হেসে ফেলল। একবার উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকালো। কাউকে তেমন দেখতে না পেয়ে বলল, আরিশ ওকে এখানেই রাখুন, কেউ না কেউ তো আসবেই ওকে নিতে। না হলে আবার অন্য কোথাও চলে যাবে। আরিশ বাচ্চাটিকে তার সামনের চেয়ারে বসাতেই বাচ্চাটি নিজে থেকে পিৎজা নিয়ে খেতে থাকে। আরিশ তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, তোমার পিৎজা পছন্দ? ইয়েস। তোমার নাম কি বাবাই? মুখে, গালে পিৎজা লেপ্টে ছেলেটি ইঁদুর দাঁত বের করে বলল, আরিশ আহমেদ। শিফা অবাক হয়ে তাকালো দুই আরিশের দিকে। আরিশ নিজেও অবাক হলো। শিফার দিকে তাকিয়ে বিস্মিত চোখে মুখে কাঁধ ঝাঁকালো। শিফা বাচ্চা আরিশের মুখে লেগে থাকা খাবার টিস্যু দিয়ে মুছে দিতে দিতে বলল, তুমি জানো এই আঙ্কেলটার নামও আরিশ? ছেলেটা এইবার পিটপিট চোখে আরিশকে দেখল। কি বুঝলো কে জানে। পিৎজাতে আবার ছোট দাঁতের কামড় দিয়ে বলে, আমি বেশি হানসাম। বাচ্চাটির কথায় দুইজনের গাল হা হয়। কি সাংঘাতিক জেনারেশন। আরিশ খানিকক্ষণ কিংকর্তব্যবিমূঢ় থেকে ছেলের গাল টিপে দিয়ে বলে, এখনো নাক টিপলে দুধ বেরাবে, সে আবার বলে আমি হানসাম। বলেই হেসে ওঠে আরিশ। শিফাও তাদের দেখে ভালো করে। এখানের দুই আরিশ দুই রকম। একেই হয়তো বলে জেনারেশন। বেশ কিছুক্ষণ পর তাদের সামনে এসে হাজির হয় এক মহিলা। তিনি রীতিমতো হাঁফাচ্ছে। চোখের আতঙ্ক কমল যখন তিনি দেখলেন বাচ্চা ছেলেটিকে। তুমি এখানে কি করছো আরিশ? কত খুঁজেছি জন্য তোমায়, এইভাবে না বলে কোথাও যেতে নিষেধ করেছি না। একদম দুষ্টু ছেলে হয়ছো তুমি। মহিলাটি বাচ্চা ছেলেটিকে কোলে তুলে নিল। পরপর শিফাদের দিকে তাকিয়ে নম্রতার সহিত বলল, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আসলে ছেলে আমার খুব চঞ্চল। আশা করি আপনাদের বিরক্ত করেনি। শিফা তাড়াতাড়ি করে বলল, আরে না, কি বলছেন? ও তো খুব কিউট।
কোনো দুষ্টামি করেনি। ধন্যবাদ ওকে এখানে রাখার জন্য, না হলে যে কোথায় খুঁজতাম ওকে কে জানে। আরিশ টাটা করে দাও। বাচ্চা ছেলেটিও শিফাদের হাতের ইশারায় বিদায় জানালো। তারা চলে যেতেই শিফা শব্দ করে হেসে উঠল। আরিশ সরু চোখে দেখে চলল শিফাকে। হাসছো কেন? শিফা হাসতে হাসতে পেট চেপে ধরে বলল, ওই মহিলাটা যখন বাচ্চাটাকে আরিশ বলে কোলে নিল তখনই আমি সেই বাবুটার জায়গায় আপনাকে ইমাজিন করলাম। আল্লাহ, হা হা হা, এত বড় ছেলে ওই মহিলাটির কোলে উঠে চড়ে আছে, ইস কি লাগছে। বলেই আরো শব্দ করে হাসতে লাগলো শিফা। আরিশ ঠোঁট বাঁকিয়ে বলল, বেশি হেসো না, না হলে আমি তোমায় কোলে তুলে বসে থাকব। শিফা হাসি খানিক চেপে বলে, প্রচুর কিউট ছেলেটা, মাশা আল্লাহ। আরিশ পিৎজা খেতে খেতে বলে, আমি কিউট না? না, আপনি তো আঙ্কেল। বলেই আরো শব্দ করে হেসে উঠল শিফা। আরিশ চোখ মুখ কুঁচকে বলে, ও বাচ্চা, তাই সবাইকে আঙ্কেল বলে? আই এম নট আ সল্ড আস আনক্লেস। শিফা দেখল ছেলেটির ফ্যাকাশে মুখ। ঠোঁট চেপে হাসি আটকালো শিফা। আরিশের গালে হাত রেখে বলে, ওই বাবুটার মতো মুখ ফলাচ্ছেন কেন? মোটেও মুখ ফলাচ্ছি না। আপনি তো স্বপ্নের মতো সুন্দর আরিশ, কল্পনার রাজাদের মতো এসে আমার জীবনটা ফ্যান্টাসি বানিয়ে দিলেন। আরিশ এইবার সোজাসুজি তাকালো শিফার দিকে। সুযোগ বুঝে মেয়েটির নাকের ডগায় চুমু দিল। শিফা মৃদু হেসে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে বলে, আপনার বাচ্চা ভালো লাগে ভীষণ, আমরা অনেকগুলি বাচ্চা নেব শিফা। শিফা চোখ বড় বড় করে বলে, অনেকগুলি? ইয়েস, অ্যাটলিস্ট 12টা। অ্যাটলিস্ট 12টা। আমি মরে যাব। আরিশ হেসে ফেলে শিফার আতঙ্কিত মুখশ্রী দেখে। অতপর খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সোজা তারা রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। একটা সময় গাড়ি এসে থামে শিফার বাড়ির কাছে। শিফা দেখে তাও বসে থাকে গাড়িতেই। আরিশ শিফার গালে হাত বুলাতে লাগলো। মৃদু স্বরে বলল, তখন মজা করেছিলাম। ডোন্ট ওয়ারি। কিছুটা সিরিয়াস ভঙ্গিতে শিফা বলে ওঠে, আমি একটা প্রশ্ন করব আরিশ। 100টা করো। পারমিশন নিচ্ছ কেন? শিফা রুদ্ধ একটা শ্বাস ছেড়ে আরিশের চোখে চোখ রেখে বলল, আলানাকে আরিশ। এতক্ষণের হাসি খুশি মুখটা ফট করে গম্ভীর রূপে আবির্ভূত হলো। শিফার গাল থেকে হাত সরিয়ে নিরেট চোখে সামনের দিকে তাকালো। শক্ত চোয়ালে খানিক ভরাট কণ্ঠে বলল, নো ওয়ান, কেউ না। কেউ ছিল। ছিল মানে পাস্ট। আমার প্রেজেন্ট ফিউচার সব তুমি। তোমার আগে যা ছিল, সেটা ছিলই। কিন্তু তোমার পরে কেউ নেই, আর আসবেও না। মনুষ্য জীবনে প্রথম ভালোবাসা সব সময় ভুল মানুষের সাথেই হয়, তার মধ্যে একজন আমি। তোমার কাছে কোনটা বেশি জরুরি শিফা, আমার পাস্ট নাকি ফিউচার? আমার কাছে সবথেকে বেশি জরুরি আপনি, আপনার প্রেজেন্ট, আপনার ফিউচার। সেখানে শুধু আমি আর আমি থাকতে চাই। তুমি আর তুমিই থাকবে। মানুষের প্রথম ভালোবাসা হয় আবেগপূর্ণ আর দ্বিতীয় এবং শেষ ভালোবাসা হয় ভয়ঙ্কর। তুমি আমার ভালোবাসা টের পাও না শিফা? পাই। আরিশ এইবার শিফার দুই গালে হাত রাখে। মেয়েটাকে নিজের দিকে টেনে এনে একদম মুখের কাছে মুখ নিয়ে আবেগতাড়িত হয়ে বলে, দিস ইজ দ্য লাস্ট টাইম। এরপর আর কখনো এরকম কথা আমাদের মাঝে উঠবে না। ভালোবাসলে সেটা মুখে প্রকাশ করতে হয় না। তারপরেও বলছি, তোমায় অসম্ভব ভালোবাসি শিফা। আমি তোমায় আকাশ সমান ভালোবাসি। আমিও আরিশ। আরিশ কপালে কপাল ঠেকিয়ে গাঢ় কণ্ঠে বলে, আই ওয়ান্ট টু কিস ইউ। সকাল এখন, কেউ দেখবে। দেখুক। বলেই আরিশ এক প্রকার হামলে পড়ল মেয়েটির নরম অধরের উপর। নিজের দিকে মেয়েটাকে আরো টেনে নিয়ে আসলো। হাতের ভাঁজে মেয়েটির কোমল বদন আটকালো। বিশ্রামহীন, অস্থির চুম্বনে মাতোয়ারা হলো আরিশ। শিফা পারে না কিছুই। সে শুধুই ভারিক্কি নিঃশ্বাস টানে। আরিশ হাঁফিয়ে ওঠে, কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, রেসপন্স করো না কেন? পারি না তো। জাস্ট ওপেন ইউ লিপস এন্ড ফলো মি। আর না, ব্যথা পাচ্ছি। সহ্য ক্ষমতা এত নাজুক থাকলে তো চলবে না, বাট ইউ হ্যাভ টু মোর স্ট্রং। শিফার মাথার পিছে এবং ঘাড়ে হাত চেপে নিজের দিকে নিয়ে এসে আরিশ আবারও মাতোয়ারা হলো। এইবার চুমুর বন্যা বইল। শিফার দম আটকালো যেন। সন্ধ্যা পেরিয়েছে। রেশম নামাজ শেষে বিছানায় বসে ফোন হাতে নিল। সেই মুহূর্তেই রুমে প্রবেশ করল তার মা। ভদ্র মহিলার অবয়বে চন্মনে একটা ভাব। তিনি সোজা মেয়ের পাশে বসে বললেন, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে।
রেশম খানিক বিরক্ত হয়ে বলল, সে তো আসেই, তাতে নতুন কি? ছেলেটা তোকে পছন্দ করে। রেশমের বুক কাঁপে এবার। ভয় হয় প্রচুর। আরহাম ছাড়া অন্য কেউ সে কল্পনায়ও আনতে চায় না। শুকনো ঢুক গিলে বলল, কে? ড্রয়িং রুমে বসে আছে। ছেলে আর ছেলের বাবা এসেছে। রেশম অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। ঠোঁট ভিজিয়ে ভীতু স্বরে বলে, এভাবেই চলে এলো। আমাকে না জানিয়ে তোমরা এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললে। এত ফেলনা হয়ে গেছি আমি। ফালতু বকিস না। ছেলেটা তোর বাবার সাথে 2 দিন আগে নিজে গিয়ে যোগাযোগ করে তোর জন্য প্রস্তাব রেখে এসেছিল। আমায় জানিয়েছিল, আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম, তোর বাবার তো খুব পছন্দ। আমার পছন্দ না। বেশি বকতে হবে না। একটু ভালো চুড়িদার পরে বাহিরে আয়। বলেই চলে গেল রেশমের মা। এদিকে রেশমের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার শরীর থরথর করে কাঁপছে। মাথা, বুকে কেমন ব্যথা অনুভব করছে। ফোন অন করে সোজা আরহামকে কল করে রেশম, মুহূর্ত যেতেই ছেলেটা ফোন রিসিভ করে। রেশম ভারিক্কি নিঃশ্বাস ফেলে, নারাভাস কণ্ঠে বলে, আপনি কোথায় আরহাম? কি হলো রেশম? আর ইউ ওকে? আমি তো চেম্বারে, কেন কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না আরহাম, কেউ এসেছে বাড়িতে। আব্বুর পছন্দ তাকে, আমার জন্য অপেক্ষা করছে। আপনি আসুন তাড়াতাড়ি। আরহামের নিঃশ্বাস আটকালো যেন। দ্রিম দ্রিম বুকে রেশমের উদ্দেশ্যে বলল, তুমি না বলবে রেশম? আমি আসছি, জাস্ট গিভ মি 1 আওয়ার। রেশি এর মা আওয়াজ লাগায়। রেশমের চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা পানি। এত অসহায় সে কখনোই হয়নি। ভালোবাসার পাহাড় যেন ভেঙ্গে যাবে এবার। তানিয়া, মা আমার একটু কিচেনে আয় না। সে আসছি, কিন্তু কি হয়েছে, এত অস্থির কেন? কেউ আসবে। তাহসিন আসবে রাতে ডিনারে। তোর আব্বু ফোন করে তাকে আসতে বলেছে। হঠাৎ? হঠাৎ আবার কি কথা? ছেলেটা তো আসেই না, অনেক দিন তোর বাবা ছেলেটার সাথে ভালো করে কথা বলেনি। তাই জোরাজুরি করে ডেকেছে। তানিয়া মাথা ঝাঁকালো। থই থই হলো বুকটা। চোখটা শীতল হবে তার। তানিয়া দেরি না করে মায়ের কাছে কিচেনে গেল। জামাই আপ্যায়নের জন্য প্রিপারেশন চলছে বড়জোর। সাদা চুড়িদার, লাল ওড়না মাথায় টানা। নত মস্তিষ্কে বসে আছে রেশম। তার বুক কাঁপছে, ভেতরে ভিতরে বইছে ঝড় বাতাস। হৃদয়ে গহীনে প্রতিধ্বনিত হচ্ছে একটাই নাম, আরহাম। ছেলের বাবা এবং রেশমের বাবা গল্পে মেতে আছে। রেশমের মা মেয়েকে ধরে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। মৃদু স্বরে সালাম দিল রেশম। ছেলের বাবা বিস্তার হেসে রেশমকে নিজের পাশে বসালেন। মেয়েটা মাথা নিচু করে আছে। ভদ্রলোক রেশমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সোনামা আমার, তোমার সাথে দেখা করে আমার কি ভালো লাগছে তা বোঝাতে পারবো না। ছেলেটা সারাদিন তোমার কথা বলতো, আজ নিজের চোখে তোমায় দেখে আমি খুব খুশি। রেশমের গলা কাঁপছে। কণ্ঠমণি হয়েছে শুকনো। মাঝে দলা পাকিয়ে কিছু আটকা পড়েছে যেন। ভদ্রলোকের মুখে এত মধুর বুলি শুনে মনটা সিক্ত হলো। রেশম এখন কি বলবে? কথা থেকে শুরু করবে ভেবে পেল না। ভদ্রলোকটি আবার বলে উঠলেন, ভাই সাহেব, আমি কোনো দেরি চাচ্ছি না, এই সোনামাটাই আমার বৌমা হবে। আমি আজকেই আংটি পরিয়ে রাখতে চাই। আপনারা দয়া করে না করবেন না। রেশমের মা বাবা দুইজনেই অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। এখনই আংটি পরিয়ে রাখবে? তাদের যে কোনো তৈয়ারি নেই। রেশমের বাবা বাগ্র স্বরে বললেন, ভাই আজকেই কিভাবে? মানে আমাদের যে কোনো প্রস্তুতি নেই। আর আমার মেয়ের মতামতেরও তো প্রয়োজন আছে। বিয়েটা তো তারা করবে, তাই না? আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই, ছেলে মেয়ে আলাদা কথা বকুল, সমস্যা নেই। আচ্ছা রেশম মা আমার, একটু ছাদে যাও তো। রেশম বুঝেছে তার বাবা কি বলতে চাইছে। কোনো দ্বিরুক্তি ছাড়াই রেশম উঠে চলে গেল। হাঁফ ছেড়ে বাঁচল মেয়েটা। পেটের মোচড় কমল কিছুটা। ছেলেকে সোজা না করবে। ছাদের কিনারে কিনারে ছোট ছোট টপে ফুলের চারা লাগানো। বড় কেরেটে বসানো নানান সবজির গাছ। ক্যাপসিকাম, লঙ্কা, পুঁইশাক সহ আরো সবজি। সাদা বাতি জ্বলছে, সেই আলোতেই উজ্জ্বল হয়ে রয়েছে ছাদ। রেশমের একা ছাদে থাকতে ভয় করে, সন্ধ্যার পর সে কখনোই ছাদে আসে না। কিন্তু ওই যে, বুক পুড়লে আশেপাশের খেয়াল থাকে না। মাথায় ভারী চিন্তা, সেই চিন্তায় ভুলেছে ভয়। রেশম রেলিং ধরে দাঁড়িয়ে। ঠান্ডা বাতাস হাড় হিম করে দিচ্ছে। তাও রেশম দৃঢ়, এই ঠান্ডা তাকে ছুতে পারছে না। খট করে আওয়াজ হলো। রেশম নিজেকে আরো শক্ত করে।
ফিরে তাকায় না। আভাস পায় কেউ তার নিকটে দাঁড়িয়েছে। বজে এটা সেই অকাঙ্ক্ষিত মানুষ, যার জন্য রেশমের মধ্যে সৃষ্টি হয়েছে কাউকে হারিয়ে ফেলার আশঙ্কা। চোয়াল শক্ত করে মেয়েটা চোখ বন্ধ করে রূঢ় কণ্ঠে বলল, আমি এ বিয়ে করতে পারবো না। প্লিজ না করে দিন। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাই, সত্যিই না করে দেব। তুমি করতে চাও না আমায় বিয়ে? ভাঁজ পড়া কপাল সমান্তরাল হলো। চোখ মুখ ভীষণ থমথমে হলো তার। অতি চেনা কণ্ঠ, অতিরিক্ত আপনজন এই ব্যক্তি। রেশমের হৃদয় ছলাৎ করে উঠল। তড়িৎ গতিতে পিছে ফিরে তাকালো। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখা মাত্রই হৃদস্পন্দন বাড়ল, বই কমল। মিষ্টি গোলাপি রঙের পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে স্বয়ং আরহাম। ছেলেটার চোখে মুখে মুচকি হাসি। রেশমের বিস্মিত অবয়ব দেখে ছেলেটা এগিয়ে এলো। ঝুঁকে রেশমের গাল টিপে দিয়ে বলল, না করে দেব। আপনি? আমি ছাড়া আর কে? কিন্তু তখন যে আপনি বললেন। ভীতু মেয়ের ভীতু মুখটা দেখতে চেয়েছিলাম। রেশম ঠোঁট ফুলিয়ে এক ঘুষি মেরে আরহামের বুকে। ছেলেটা বুকে হাত রেখে আহ করে ওঠে। বিয়ের আগেই মারছো আমায়? সাংঘাতিক মেয়ে তো তুমি। আরো মারবো, ভয় পেয়েছিলাম আমি। আর তোমার ভয় আমি তৃপ্তি পেয়েছিলাম। কেন জানো রেশম জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি কি? রেশম কোমল চোখে তাকিয়ে রইল। সে উত্তর দেবে না। সে শুনতে চায় আরহাম কি বলে। মেয়েটার গভীর কৌতূহলী চাহনি দেখে আরহাম ক্ষীণ হেসে রেশমের দিকে আরো ঝুঁকে গেল। দুই আখির শুভ দৃষ্টি ঘটিয়ে আবেশ কণ্ঠে বলল, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হলো কারোর চোখে নিজেকে হারিয়ে ফেলার ভয় দেখা। আর আমি সেই ভয় দেখেছি তোমার মাঝে। আমায় জিজ্ঞাসা কর, সুখ কি? আর আমি তোমার নাম নেব। এই ভাগ্যকার রেশমের। এই চমৎকার ভাগ্য রেশমের। চোখের কোণে পানি জমেছে যা ধরে রাখা কষ্টকর। টুপ করে তাহ গাল বেয়ে গড়িয়ে পড়ল। রেশমের বার নিজের কপাল ছুঁয়ে দেখল। হাত আবার সামনে এনে কম্পনরত কণ্ঠে শুধায়, আরহাম নিজের ভাগ্যে নিজের নজর লাগে কি? ছেলেটা চোখে হেসে উঠল। আলতো হাতে অশ্রু মুছে বলল, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু বিয়ে ছাড়া স্পর্শ করতে ইচ্ছেও করছে না। কান্না করতে করতে হেসে ফেলল রেশম। বলল, তাহলে বিয়ে করে নিন। তুমি তো না বললে। রেশম চোখ ছোট ছোট করে বলল, আপনি আমার না কে সত্যিই না ভেবেছেন? না। বলেই হেসে দিল আরহাম। রেশমও হাসল। এই হাসি সুখের, এই হাসিতে দৃশ্যমান পেয়ে যাওয়ার আনন্দ। বড়রা মিলে আলোচনা করল আসছে মাসের দ্বিতীয় শুক্রবার ঘরোয়াভাবে রেশম ও আরহামের বিয়ে সম্পন্ন হবে। সেদিনই শ্বশুর বাড়ি যাবে রেশম। হাজার না করার শর্তেও আরহাম রেশমের হাতে আংটি পরিয়ে গিয়েছে। রেশমের বাড়ির লোক আরহামকে কিছু না দিতে পারায় মন খারাপ করলে ছেলেটা শান্ত কণ্ঠে বলে যায়, সোনা পুরুষদের হারাম। রাত ঠিক 11টার দিকে তাহসিন এসে পৌঁছালো শিশুর বাড়ি। হাত ভর্তি মিষ্টি, চকলেট, ফলমূল আনতে বলেনি ছেলেটা। তানিয়া পানি নিয়ে হাজির হয় ড্রয়িং রুমে। তাহসিনের দিকে পানি এগিয়ে দিতেই ছেলেটা তার দিকে একবার তাকিয়ে পানির গ্লাস তুলে নেয়। তানিয়া ভালো করে দেখল তাহসিনকে। তার সাদা পাঞ্জাবি জায়গায় জায়গায় কুঁচকে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। পরিশ্রান্ত বদনে অতি শালীন ভঙ্গিতে কথা বলছে ইয়াসিন সাহেবের সাথে। তানিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চলে গেল। রান্নাঘরে তানিয়ার মা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তাহসিন তো কফি খায়, ওকে জিজ্ঞাসা কর ফ্রেশ কফি খাবে নাকি এখনই দেব। উনি ফ্রেশ হয়ে কফি খাবে আমি জানি। যাক, সুবুদ্ধি হয়েছে তোর। তোর বাপকে বল ছেলেটার সাথে পড়ে গল্প করতে, ফ্রেশ হোক ছেলেটা আগে। বুড়ো হলো এখনো অকল হলো না লোকটার। তানিয়া মিচকি হেসে বলল, আব্বু এখনো ইয়াং মা, বুড়ো বলো না। ইয়াং না ছাই। তানিয়া হেসে আবারও ড্রয়িং রুমে গেল। বাবার সামনে তাহসিনের সাথে কথা বলতে লজ্জা লাগছে তাও কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, কফি এখন খাবেন নাকি ফ্রেশ হয়ে? তাহসিন কথা থামিয়ে তানিয়ার দিকে ফিরে তাকালো। মেয়েটাকে পার্পেল রঙের সালোয়ার কামিজ পরনে, মাথায় শিফন ওড়না টানা। খোলা কিছু চুল গালের দুই দিকে ঝুলে আছে। তাহসিন এর চোখ আটকালো। নিজেকে সংযত রেখে কোনো রকম বলল, ফ্রেশ হব আগে। ইয়াসিন সাহেব বললেন, তাই ভালো, ফ্রেশ হয়ে আসো তাহলে একসাথে খাবো। আপনারা এখনো খাননি আব্বু? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এটা ঠিক নয়, খেয়ে নিতে পারতেন তো। আসলে আমার একটা মিটিং ছিল, না চাইতেও খেতে হলো ওখানে।
তাহসিনের কথা শুনে তানিয়ার সহ তার মা বাবার মুখটা চুপসে এলো। তা দেখে তাহসিন হেসে ফেলে আশ্বাস কণ্ঠে বলল, চিন্তা নেই, পেট ভরে খাইনি, কিন্তু এক্ষুনি খেতে ইচ্ছে করছে না। খারাপ নেবেন না আবু, সবার সাথে খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু মাথাটা একটু ব্যথা হচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে খেতে পারবো না। তাহসিনের অবস্থা বুঝল সবাই। তারা জানে সারাদিন তাহসিন কিভাবে কাটায়। ইয়াসিন সাহেব তাহসিনের কাঁধে হাত রেখে বললেন, কোনো সমস্যা নেই, তুমি বিশ্রাম নাও কিছুক্ষণ। আপনারা খেয়ে নিন মা আব্বু। আচ্ছা, আমরা খেয়ে নিচ্ছি। তানিয়া, তুমি তাহসিনের সাথে খেও। তানিয়া মাথা নাড়ায়। তার তো খিদে পেয়েছিল 9টার সময়ে, তখন ভাত খেয়ে নিয়েছে তানিয়া। খিদের সময়ে না খেলে তানিয়ার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তানিয়ার নো চিন্তা। তাহসিন তানিয়ার কামরায় চলে যায়। সেই মাঝেই তানিয়া কফি বানিয়ে নিয়ে যায় নিজের কক্ষে। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। তাহসিন কি গোসল করছে এই ঠান্ডায়? গিজার আছে, কিন্তু তাও। তানিয়া দরজায় টোকা দিয়ে বলে, আপনি গোসল করছেন তাহসিন? ভিতর থেকে উত্তর আসে, হ্যাঁ। আপনার কাপড় তো নেই এখানে, কি পারবেন? বিছানার উপর দেখো একটা ব্যাগ আছে, ওখানে আমার টি শার্ট ট্রাউজার আছে। আমার গাড়িতে আমার এক সেট কাপড় রাখাই থাকে, সেটাই এটা। ও আচ্ছা, টাওয়াল নিয়েছেন। আর কাপড়গুলো কি দেব? টাওয়াল আছে, ব্যাগটা দাও। দরজা অল্প খুলেতেই তানিয়া ব্যাগ ধরা হাত ভিতরে দিল। কিন্তু কেউ নিল না ব্যাগটা। তানিয়া ভ্রু কুঁচকে বলল, তাহিয়ান, ব্যাগটা নিন। কথার সাথে সাথেই ওয়াশরুমের দরজা খুলে গেল। চোখের পলকেই তাকে ভিতরে টেনে নিল তাহসিন। তানিয়া হকচকিয়ে গেল। চোখ বড় বড় করে সামনে তাকাতেই দেখল তাহসিন টাওয়াল কোমরে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মিটিমিটি হাসছে আবার। তানিয়া আরক্ত হয়ে দ্রুত পিছে ফিরে গেল। ঘাবড়িয়ে বলল, কি করছেন আপনি? পাগল হলেন, কাপড় পরুন আগে। তাহসিন নিঃশব্দে তানিয়ার পিঠ ঘেঁষে দাঁড়ালো। পিছন থেকে জড়িয়ে নিল মেয়েটাকে। সদ্য গোসল করা তাহসিনের শরীর থেকে ভেসে আসছে মনমাতানো সুঘ্রাণ। তানিয়া চোখ বন্ধ করে নিল। পুরুষালী শক্ত বুকে নিজের স্থান পেয়েই নিজেকে পাগল ঠেকালো মেয়েলি অবয়ব। ভেজা দেহের জন্য ভিজে গেল তানিয়ার কামিজ। তাহসিন নিজের উন্মুক্ত বক্ষদেশ জায়গা দিল তানিয়াকে। ঝুঁকে গালে গাল ঠেকিয়ে গাঢ় কণ্ঠে বলল, এমন করছো যেন আমি নেকেড। ছি। তাহসিন ঠোঁটে দন্ত কেটে হাসল। চোখ বন্ধ করে মেয়েটির লম্বা চুল একপাশে সরিয়ে দিয়ে নাক গুচালো নরম ঘাড়ে, কাঁধে। অতপর কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলতেই তানিয়ার মুখ হ্যাঁ হয়। মোলায়েম বদন জুড়ে ছড়িয়ে পড়ল কারেন্ট। আঁতকে উঠে নিজেকে ছুটিয়ে নিতে চাইলেই তাহসিন আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। তানিয়া বিড়বিড় করে বলে, বেহা কোথাকার। তো তুমি কি ভেবেছিলে আমি হাতে পরিপূর্ণ? আপনি একটা অসভ্য নেতা। জি না, আমি ভদ্র। অভদ্র শুধু আমার নেতার বেলায়। হয়েছে আপনার বকবকানি। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে বাহিরে। ছাড়ুন। ধুর, তুমি আমায় একটুও ভালোবাসো না তানি রানী। তানিয়া হাসল কিছুটা। বলল, এরকম অর্ধ উলঙ্গ হলে আমি ভালোবাসবো না। তাহসিন এইবার বাঁকা হাসল। কাঁধের ভাঁজে চুমু দিয়ে ধীর আর প্রগাঢ় কণ্ঠে বলল, তাহলে কি ভালোবাসা পাওয়ার জন্য আমাকে পুরো? তানিয়া ঘুরেই মুখ চেপে ধরে তাহসিনের। মানুষটা দিনকে দিন অত্যাধিক বেলাজ হচ্ছে। তানিয়ার গাল গরম হয়ে এলো। তাহসিনের উন্মুক্ত বুকে ধাক্কা দিয়ে ব্যাগ ফেলে সোজা বেরিয়ে এলো। বাহিরে এসেই হাঁফিয়ে নিঃশ্বাস নিল তানিয়া। পানি খেলো 2 বার। এরকম নির্লজ্জ মানুষের সাথেই তাকে কাটাতে হবে সারাটা জীবন। তাহলে লজ্জায় কেটে যাবে অর্ধেক জীবনের অর্ধেক সময়। তাহসিন বেরিয়ে এলো। ঠান্ডায় কাবু ছেলেটা। বিছানার উপর ভাঁজ করা ব্ল্যাঙ্কেট খুলে দিল। বিছানায় বসে হাত পা ঢোকালো ব্ল্যাঙ্কেটের মধ্যে। তানিয়া কফির মগ দিল। তাহসিন চোখে মুখে নাটকীয় অসহায়ত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, ঠান্ডায় হাত কাজ করছে না তানি, কারোর মায়া হলে একটু কফি খাইয়ে দিই। তানিয়া না চাইতেও হাসে। কফির মগ তাহসিনের মুখের সামনে ধরে। এক চুমুকে মনটা নেচে ওঠে। তারিফ সুরে বলে, নট ব্যাড তানি, ভালো কফি বানাও। তবে সুগার দেবে না এর পর থেকে। তাহলে তো তেতো হবে খেতে। আমি ওরকমই খাই। স্বামীর পছন্দ অপছন্দ জেনে রাখো মেয়ে, না হলে কিন্তু পরে আমি অনেক কঠিন বিহেভ করব। তানিয়া অতি আগ্রহের সহিত জানতে চাওয়ার ভঙ্গিমা করে বলল, তা কি করবেন?
ভাবতে হবে, আই হ্যাভ এ লট অফ অপশনস। যেমন, আই ক্যান লক ইউ ইন এ বেড ফর হোল ডে। বলেই কুটিল হাসল তাহসিন। তানিয়া ফোঁস করে শ্বাস ছাড়ে। এই ছেলে তার সামনেই এরকম, বাকি সবার সামনে একদম ফ্রিজ এবং গম্ভীর একটা ছেলে। তানিয়ার হুট করেই কিছু মনে পড়ে। চোখে হাসি ফুটিয়ে অতি উত্তেজনার সহিত বলে, জানেন আজ আরহাম ভাই এসেছিল রেশমদের বাড়ি এবং আংটি পরিয়ে গেছেন। তাহসিন ভাবলেশহীন ভাবে বলল, আংটির মাপ আমি তোমার কাছ থেকেই জিজ্ঞাসা করেছিলাম পরশু, মনে আছে? আরহাম চাইছিল এই কারণেই। তানিয়া হা হয়ে রইল। মনে পড়ল পরশু দিনের কথা। তাহসিন তানিয়া যখন ফোন গল্পে ব্যস্ত ছিল তখনই তাহসিন কিছু একটা জিজ্ঞাসা করাই তানিয়া কথায় কথায় রেশমের আংটির মাপ বলে দেয়। তখন তো বুঝতেও পারেনি তানিয়া যে ভিতরে ভিতরে এই কারসাজি চলছে। তানিয়া ঠোঁট উল্টে বলল, আমাকে বলেননি কেন? তোমাদের চার বান্ধবীর মাথা তো এক পেটে কথা থেকে না। একে অপরকে কিছু না বললে ভাত হজম হয় না। আমি বলতাম না, সে জানা আছে আমার। আরহাম সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই কাউকে বলতে নিষেধ করেছিল। বুঝলাম। যাই বলো তানিয়া, আমরা বিয়ে করেছি তারপর পরপর কেমন সবাই বিয়ে করছে দেখছো। সত্যিই তাই। দিয়া আর শামীমের মধ্যেও চলছে কিছু, টের পাও? পাই তো, ছুপা রুস্তাম সব। ইমাজিন, সেই দিন যদি আমার সেই ড্রাইভার গাড়ি না চালাতো আর সেই ভুলটি না হতো তাহলে কি আমরা আজ এক হতাম? তানিয়া কিছুটা মন খারাপ নিয়ে বলে, পারলে সেই ঘটনা আমি মিটিয়ে দিতাম, ফুলির যে কি অবস্থা হয়েছিল যদি আপনি দেখতেন। কলেজে যখন আপনাকে সেই একই গাড়ি থেকে নেমে আসতে দেখি তখন আমার মনে হচ্ছিল যে আপনার মাথা ইট দিয়ে ফাটিয়ে দিতে। তাহসিন চোখ বড় বড় করে বলে, কি সাংঘাতিক। ভাগ্যিস আশেপাশে ইট ছিল না। তাও তো চড় দিয়েছিলে, জোরদার। তখন আমার কি ফিল হচ্ছিল জানো? কি? তোমায় খুন করে দিই। তানিয়া নজর ফেলে ছোট ছোট ভ্রু কুঞ্চিত করে বলল, করে দিতেন। করব এখন। তানিয়াকে টেনে বিছানায় ফেলে তাহসিন অতপর অধরে অধর ছোঁয়ালো। সময় ব্যয় করে চুমু এঁকে দিল সেই নরম জায়গায়। অতপর গলার ভাঁজে মুখ লুকালো। নিজের বৃহৎ হাতের মুঠোয় তানিয়ার ছোট হাত চেপে ধরে। বেশ অনেকক্ষণ ব্যথাতুর ঠোঁটের স্পর্শ দেয়। নিশানি ছাড়ে অনেকগুলি। তানিয়া হাঁফিয়ে ওঠে। নিজের চিকন দেহের উপর তাহসিনের মতো সুঠাম দেহের অধিকারী মানুষ সইতে পারছে না। তাহসিনের চোখ জ্বলছে। ঘুম পাচ্ছে প্রচুর। তানিয়া বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। মিনিট গোড়াতেই ঘুমিয়ে যায় তাহসিন। তানিয়া অবাক হয়। সারাদিন ব্যস্ততায় কাটায় ছেলেটি। ক্লান্ত শরীর আরাম পেয়েই নিজেকে আর ধরে রাখতে পারল না। তানিয়া লম্বা লম্বা টানে। মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা নিজেও চোখ বুজে ফেলে। ঘড়ির কাঁটা যখন রাত 2:30 ঠিক সেই সময়ই চোখ খুলে যায় তাহসিনের। খিদে পেয়েছে ছেলেটার। সেই ভেজে ঘুম ভেঙেছে তার। রুমের লাইট জ্বলছে। তাহসিন চোখ গাল কুঁচকে ফেলে। কিছু মুহূর্ত যেতেই লক্ষ্য করে সে তানিয়াকে ঝাঁপটে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটাও ঘুমের ঘোরে তার বুকে লেপ্টে। ঠান্ডার মাঝে এরকম উষ্ণ আলিঙ্গল ছেড়ে উঠতে তো মন চাইল না, কিন্তু কি আর কর। তাহসিন লম্বা এক নিঃশ্বাস টেনে উঠে বসে। মুখমণ্ডলে হাত মাসাহ করে। তানিয়াকে ডাকতে তার খারাপ লাগছে। গভীর ঘুমে মেয়েটা মনে হচ্ছে। কিন্তু তাহসিন যে কিছু চেনে না এখানের। কি করবে ভেবে পেল না। খিদেও পাচ্ছে। তাহসিন ওয়াশরুমে যায়। মুখে পানি ছিটিয়ে রুমে আসতেই দেখে তানিয়া এলোমেলো অবস্থায় বসে আছে বিছনায়। তাহসিন ভ্রু কুঁচকে বলে, উঠলে কেন? আপনি কেন উঠলেন? তাহসিন কি বলবে? আমতা আমতা করতেই তানিয়া নিজেই বলল, খিদে পাচ্ছে তাই না? আমি জানি। তাই আপনার উঠে যাওয়াতেই আমার ঘুম ভেঙেছে। তুমি জানলে কিভাবে? তানিয়া উঠে ওড়না গলায় দিল। সোয়েটার পরে চুল হাত খোপা করতে করতে বলল, হাজবেন্ড না আপনি আমার, বুঝি তাই। জ্যাকেট পরে নিচে আসুন, আমি খাবার গরম করছি। তানিয়া বেরিয়ে গেল রুম থেকে। তাহসিন মাথা ঝুঁকিয়ে ঠোঁট কেটে হাসল। অতপর জ্যাকেট পরে নিচে গেল। রান্নাঘর থেকে খুটখাট শব্দ আসছে। তাহসিন দুই পকেটে হাত পুরে রান্নাঘরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। অপলক দৃষ্টি রাখল ব্যস্ত তানিয়ার উপর। তানিয়া পিছন ফিরে একবার তাহসিনকে দেখল। ছেলেটা কিভাবে তাকিয়ে আছে। তানিয়ার না চাইতেও লজ্জা পেল। সামান্য গলাকে সে বলল, টেবিলে বসুন। তাহসিন শুনল না। এগিয়ে গিয়ে তানিয়াকে পিছন থেকে বাহু ডোরে আবদ্ধ করল।
মাথার পাশে থুতনি ঠেকিয়ে বলল, তোমার এই বউ বউ ভাবটা আমি একদম সামনে থেকে দেখতে চাই। অনুষ্ঠান সব বাদ পড়ে হবে। কালকেই চল আমার সাথে। তানিয়া পিছে ফিরে তাহসিনের জ্যাকেটের চেইন লাগিয়ে দিয়ে বলল, মাটন ভুনা, চিকেন চাপ কোনটা খাবেন, নাকি দুটোই গরম করব? অনেক রাত হয়েছে তাই জিজ্ঞাসা করলাম। তাহসিন রুদ্ধশ্বাস ছেড়ে তানিয়ার দুই গালে হাত রেখে বলল, একটা ম্যারিড ম্যানকে তুমি মাঝরাতে জিজ্ঞাসা করছো যে কি খাবেন? আমার উত্তর এখন হওয়া উচিত ছিল তোমাকে। কিন্তু আফসোস আমার বউ আমায় বোঝে না। তানিয়া ওর হাত ছাড়িয়ে বলল, সবর মিস্টার তাহসিন আহমেদ বুখারি। যখন সত্যিকারের খিদে পায় তখন বউ দিয়ে কাজ চলে না, তখন সত্যিই খাবার লাগে। তাহসিন দুই হাত হ্যান্ডস আপের মতো করে বলে, ওকে ম্যাম, আই রেস্ট মাই কেস। তাহসিন টেবিলে বসে। তানিয়া একজন পরিপূর্ণ সহধর্মিণী হয়ে স্বামীর সামনে নানান পদের খাবার সাজায়। তারপর পানি ঢেলে নিজে পাশের চেয়ারে বসে তাহসিন খাওয়া শুরু করে। খিদের মুখে শাশুড়ির হাতের এত স্বাদের খাবার পেয়ে তাহসিনের উৎফুল্ল। নিজে খাচ্ছে, সাথে সাথে তানিয়াকেও খাওয়ায়। মেয়েটা না করে না। একটু একটু খিদে তারও পাচ্ছে। তাহসিন, হুম, আপনার পলিটিক্স অনেক বেশি প্রিয় তাই না? বলতে পারো, কিন্তু তোমার থেকে বেশি প্রিয় না। কিন্তু আপনার জীবনে আমার আগে তো পলিটিক্স এসছে। সেটা ঠিক। আসলে ছোট থেকে পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। কিন্তু বুঝো হওয়ার পর আমি বাবাকে রাজনীতিতে নামতে দেখেছি। বাট আনফরচুনেটলি, বাবার কিছু বিশ্বস্ত বন্ধু বাবাকে ধোঁকা দেয়। পদ পাওয়ার আশায় বাবার জীবনেরও মায়া তারা করেনি। অনেক চেষ্টা করলেও বাবার বেঁচে যায়। মায়ের অনেক অনুরোধ আর কান্নাকাটির পর বাবা আর সেই পথে দ্বিতীয়বার ফিরে যাননি। তানিয়া মনোযোগ সহকারে শোনে সবটা। মনে মনে একটা ভয়ের শিহরণ খেলে গেল। তানিয়া ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি সেই জায়গায় কেন গেলেন? জেদ। বাবাকে হারতে দেখে জেদ চেপেছিল। সেই ধোঁকেবাজগুলোকেও পথে নামতে চেয়েছিলাম। একজন অলরেডি পথে নেমে গেছে। তার জন্য হেল্প করেছে আরিশা আর শিফার বাবা। আর একজনকে পথে নামতে বাকি। প্রতিশোধ নিচ্ছেন? না, প্রতিশোধ নেয়ার মতো অত ক্ষমাশীল আমি না। কিন্তু যোগ্য শাস্তি তো দিতেই পারি। তানিয়া চুপ রইল। সে জানে তাহসিনকে এই পথ থেকে বিচ্যুত করা অসম্ভব। মলিন মুখে রুদ্ধ শ্বাস ছাড়ে। তানিয়ার অপছন্দের একটা প্রফেশন হলো এই রাজনীতি। কিন্তু তার ভাগ্যে ছিল তাহসিন। তাহসিন তানিয়াকে দেখে হাত ধুয়ে এসে বসে থাকা তানিয়াকে সে দাঁড়িয়ে থেকেই জড়িয়ে নিল। কোমল কণ্ঠে বলল, প্লিজ স্ট্রেস নিও না। খারাপ কিছু হবে না ইনশাআল্লাহ। গ্লাসের পানিতে বিষ আছে সেটা জেনেও যদি আপনি বিসমিল্লাহ বলে সেই পানি পান করেন, তবে সেটা হবে বোকামি তাহসিন। কিন্তু আমি আপনাকে সরে আসতে বলবো না। তাহসিন এই বিষয়ে কথা বাড়ায় না। তানিয়াকে সোজা কোলে তুলে নিল। তানিয়া হকচকিয়ে গেল একদম। টেবিলের দিকে তাকিয়ে দেখল এঁঠো বাসন বাটিগুলো তাহসিন আগেই কিচেনে রেখে এসেছে। ভোর হতেই চলে যাব, কাজ আছে। বাকি রাত তোমার বুকে ঘুমাবো। নিঃশব্দেই মেনে নিল তানিয়া। গলা জড়িয়ে ধরল ওর। বিয়ে কত সুন্দর পবিত্র একটা সম্পর্ক, তাই না? কাউকে ভালোবাসার পর করা সবথেকে ভালো কাজ হলো বিয়ে। কেটেছে বেশ কিছু দিন। জমজমাট হলো শিফার বাড়ি। আজ তার মেহেন্দি অনুষ্ঠান। বড় করে না, একদম ছোট করে ঘরোয়া ভাবে। বাড়ির মেয়ে বউরা মেহেন্দি পরবে, এইটাই মূল উদ্দেশ্য। শিফার বাবা তার একমাত্র মেয়ের জন্য অবশ্যই বড় আয়োজন করতে চেয়েছিল, কিন্তু তাতে শিফা নারাজ। তাই মেয়ের কথা শেষ মেনে নিল। শ্যাওলা রঙের সিম্পল শিফন গাউল পরেছে শিফা। মাথায় হিজাব চাপিয়ে দুই হাত মেলে বসে আছে। ঠান্ডার মাঝে মেহেন্দি। দুই হাত একদম বরফ হয়েছে তার। শিফা অল্প করে মেহেন্দি পরতে চাইলেও বাড়ির বড়রা এতে না করে। অজ্ঞতা শিফা ভরা ডিজাইনের হেনা লাগায়। এক হাত মেহেন্দি আর্টিস্ট এবং অন্য হাতে দিয়া লাগাচ্ছে মেহেন্দি। শিফা অধৈর্য হয়েছ আওয়াজ করে, নাক সিটকে বলে, ছাড় তো, আর লাগাতে হবে না। বিরক্ত লাগছে, সাথে ঠান্ডাও। তুই আর শুধরাবি না। এরকম অধৈর্য হলে আরিশ ভাই সোজা করবে তোকে। শান্ত ছেলেরা কিন্তু বেশি রাগী হয়। প্রতিটা জিনিসে এরকম বিরক্ত হলে চলে। দিয়া, তুই ভয় দেখাচ্ছিস কেন আমায়? শিফা, ভয় না, সত্যিই বলছি। শামীমের কাছ থেকে শুনেছি আরিশ ভাইকে নিয়ে অনেক কথা। দিয়া, শিফার চোখে মুখে ফুটল কৌতূহলের নেশা। আলতো ঝুঁকে জানতে চাওয়ার ভঙ্গিতে বলল, কি কি বলেছে?
দিয়াও সিরিয়াস হলো। ধীর স্থির ভাবে বলল, তাহলে শোন, কলেজের দিনে আরিশ ভাইকে একটা মেয়ে ক্লাসমেট অনেকে পছন্দ করত, প্রথমে মুখে এবং চিঠিতে প্রপোজ করলেও আরিশ ভাই অত গুরুত্ব দেয়নি। কিন্তু পরে মেয়েটা এক্সট্রিম আচরণ শুরু করে। আরিশ ভাইকে নানানভাবে উত্ত্যক্ত করে, উনি মেয়েটাকে বোঝায় তাও সে শোনে না। আরিশ ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো মেয়েটা। একদিন আরিশ ভাইয়ের মাথা যায় গরম হয়ে, সোজা থাপ্পড় বসিয়ে দেয় মেয়েটার গালে। শিফা হা হয়ে রইল। আরিশকে নিয়ে এরকম কথা সে প্রথম শুনল। এই গল্প নতুন তার কাছে। আরিশ স্বভাবে শান্ত ছেলে, কিন্তু রাগ তো মানব জীবনের অংশ। আরিশেরও রাগ হয়, কিন্তু সেটা তাহসিনের লেভেলে না। দিয়া আবারও বলে, আরও একটা শোন, একবার শামীম, তাহসিন, আরিশ, আরহাম ভাইরা ঘুরতে যায় মাউন্টেন এরিয়া চারিদিকে। এই চার বন্ধুর নাকি মাউন্টেন অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ। তো হাইকিং করার সময় তাদের চোখে পড়ে একটা মরা গরু। ব্যাস তা দেখে বমি করা শুরু করে আরহাম ভাই আর তাহসিন ভাই। বমি করে একদম ক্লান্ত হয়ে মাঝপথ থেকেই ফিরে আসে হোটেলে। ব্যাস আরিশ ভাই যায় রেগে, খুবই অদ্ভুতভাবে রাগ করে উনি। তার সব প্ল্যান, অ্যাডভেঞ্চার ভেস্তে গেল। হাইকিং করার প্রবল ইচ্ছা বমিতেই ধুয়ে যায়। আরিশ ভাই প্রচুর বিরক্ত হয়, রেগে যায়। সেই কারণে ওই দিনই কাউকে না বলে ফ্লাইট টিকিট বুক করে ব্যাক করে। আরিশ ভাইয়ের খোঁজ না পেয়ে যখন ওরা সকাল বেলা আরিশ ভাইকে কল করে ততক্ষণে উনি বাড়ি। ভাবতে পারছিস? কি অদ্ভুত রাগ তার। আর তুই দেখ নিজেকে, সামান্য মেহেন্দি পড়তে গিয়েই বিরক্ত, অধৈর্য। আরিশ ভাইয়ের এরকম অধৈর্যশীল মানুষ একদম পছন্দ নয়। শিফার মুখ বেলুনের মতো চুপসে গেল। শুকনো গলায় ঢোক গিলতে পারল না। দিয়ার কথা গুলি শুনল তানিয়া আর রেশমও। আপন পুরুষদের বিষয়ে এহেন কথায় তারাও কিছুটা নতুনত্ব খুঁজে পেল। তানিয়া আর রেশম ফিক করে হেসে দিল। কিন্তু বেচারি শিফা ঠোঁট উল্টে বলল, আমার একদম অপোজিট হলো আরিশ। আর আমার বিপরীত তাহসিন। তানিয়া, আমি চুপ থাকি। আমি যদি বলি আরহামের বিপরীত আমি, তাহলে মানুষ আমাকে মানসিক রোগী, পাগল ভাববে, কারণ তিনি মহাশয় হলেন সাইক্রিয়াটিস্ট। রেশম, আমি ভাই, মেহেন্দি লাগাই। দিয়া কিছুক্ষণ চুপ থেকে তানিয়া বলে ওঠে, তোরা কি ভাবতে পারছিস যে কাল শিফা আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে? একবার ভাব তো, কতটা পথ পেরিয়ে এলাম আমরা। সেই ছোট থেকে আমরা একে অপরের বান্ধবী। প্রথম শেখা থেকে শুরু করে কলেজ পর্যন্ত একসাথেই। কখনো ভাবিনি যে এরকম সময়ও আসবে। অনেক বড় হয়ে গেলাম আমরা। তানিয়ার চোখের কোণে পানি। শিফা নাক ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলে। দিয়া আর রেশমের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। এটাই তো জীবন। এই শর্তহীন সম্পর্ক কখনো শেষ হয় না, কিন্তু বাঁধন ঢিলে হয়। সম্পর্ক ভাঙ্গে না, তবে দূরত্ব বাড়ে। একই স্কুল, সাবজেক্ট, ক্লাসরুম, বেঞ্চ। একই চিন্তা, ভাবনা, একে অপরের না বলা কথা বুঝে যাওয়া। হাসির পিছনের কষ্ট পড়ে ফেলা। এইগুলো কি অনেক বেশি কিছু নয়? জীবনে কয়জন এরকম বন্ধুত্ব পায়? আর কয়জন এরকম বন্ধুত্ব টিকিয়ে রাখে? চার বান্ধবী একে অপরের গলা জড়িয়ে ধরে। দোয়া করে যাতে এই সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকে। সময় পেরোয়। দিয়া পানি মুছে বলে, আমাদের উনারা জানে আমরা কত ভালো বান্ধবী। যদি আমাদের একে অপরের সাথে দেখা না করতে দেয় তো টাকলু বানাবো সব কয়টাকে। দিয়ার কথায় হেসে ফেলে সবাই। মেহেন্দি অনুষ্ঠান এইবার ঝাঁকানাকা হয়। হাসি ইয়ার্কিতে মেতে ওঠে সবাই। তানিয়া শিফার পাশে বসে আছে। হঠাৎ তার চোখ পড়ে শিফার কোলে রাখা ওর ফোনের দিকে। আরিশের কল আসছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বোঝা যাচ্ছে না। তানিয়া ঝটফট কল রিসিভ করে কানে ধরে বলে, আসসালামু আলাইকুম, আমি তানিয়া, আরিশ ভাই। তানিয়ার গলার আওয়াজ পেয়ে এই রাগটুকু গিলে ফেলল আরিশ। 12বার কল করার পর সবে রিসিভ হলো। মনে মনে সালাম গ্রহণ করে আরিশ বলল, তোমার বান্ধবীর কি খবর? কল রিসিভ করছে না। ওকে বলো ফোনটা ডাস্টবিনে ফেলে দিতে। তানিয়া বোঝে আরিশ রেগে আছে, তাই আমতা আমতা করে বলল, আসলে ভাই ও তো মেহেন্দি পড়তে ব্যস্ত আর ওর ফোন সাইলেন্টেই ছিল। আরিশ রুদ্ধশ্বাস ছেড়ে বলে, ওর কানে ফোনটা দাও। জি ভাই। বলেই আলতো করে ফোনের স্পিকার চেপে সামান্য দূরে সরিয়ে শিফার কানের কাছে বলল, আরিশ ভাই ফোনে, রেগে আছে তুই কল রিসিভ করিসনি বলে। ঠিকভাবে কথা বলবি। শিফা ফট করে তানিয়ার দিকে তাকালো।
শিফার কানে ফোন ধরতেই মেয়েটা নম্র কণ্ঠে হ্যালো বলে। ওই পাশ থেকে আরিশ কর্কশ কণ্ঠে বলে ওঠে, ফোন থাকে কোথায় তোমার? সাইলেন্ট রাখতে হবে কেন? জানো কতক্ষণ থেকে বাহিরে অপেক্ষা করছি। ফেলে দাও ফোন। শিফা কেঁপে উঠল। ধীরে সুস্থে বলল, আমি করিনি সাইলেন্ট, হয়তো হাত লেগে হয়েছে। কিন্তু আপনি বাহিরে কেন? আরিশ সামলালো নিজেকে। ছোট শ্বাস ছেড়ে বলল, মা জুয়েলারি পাঠিয়েছে, তথ্যের সাথে সাথে পাঠায়নি। সেটা আমি নিয়ে এসেছি। ভিতরে যাব না, কাউকে পাঠাও। ট্রাস্টেবল কাউকে। আমি তানিয়া আর রেশমকে পাঠাচ্ছি। হুমুম। আর এর মধ্যে একটা বক্সে কোমর চেইন আছে, সেটা পরবে কাল মনে করে। কিন্তু সেটা তো দেখা যাবে না, আমি তো ওইভাবে শাড়ি পরি না। কিভাবে দেখবো সেটা কাল রাতে বোঝাবো। মেহেন্দি যে দিচ্ছ, যদি ঠান্ডা লাগে। দিতে তো হয়, তাই দিচ্ছি। যা ইচ্ছে করো, কাল যদি একটুও কাচতে না হাঁচি দিতে দেখেছি তোমার খবর হবে। হেয়ার ড্রায়ার আছে না? হুমুম আছে। সেটা দিয়ে মেহেন্দি শুকিয়ে নাও। আর হ্যাঁ, মেহেন্দি কালার গাঢ় না হলে যদি সেই চিপ টক্সিক চিন্তা করেছো তো আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোবাসা যদি মেহেন্দি কালারেই বোঝা যেত তো ভাগ্য বলে কোনো শব্দ থাকতো না। ঠান্ডায় বেশিক্ষণ হাতে মেহেন্দি রাখতে হবে না। বোঝাতে পেরেছি? পেরেছেন। আই এম ক্রেজি টু সি ইউ টুমরো। কাউকে পাঠাও, বাই। আল্লাহ হাফিজ। কল কেটে গেল। শিফা মৃদু হেসে তানিয়া আর রেশমের উদ্দেশ্যে বলল, তোরা প্লিজ একটু বাহিরে যা, উনি জুয়েলারি নিয়ে এসেছে। এনে মায়ের হাতে দিয়ে দিবি। তানিয়া আর রেশম মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। বাহিরে গিয়ে দেখে কিছুটা দূরে গাড়ি রাখা, দেখেই চিনতে পারল তারা। দুইজনে এগিয়ে আসতেই আরিশ গাড়ি থেকে নেমে এলো। তানিয়া আর রেশম সালাম জানালো। আরিশ হাসি মুখে সালামের জবাব দিয়ে বলল, কি অবস্থা শালি সাহেবারা? ভালো ভাই, কিন্তু রাগ হচ্ছে তোমার উপর। রেশম, কেন কেন? আরিশ, বান্ধবীদের আলাদা করে দিচ্ছ তুমি, তানিয়া। তাই নাকি? আমিও দেখবো আমার মতো অপরাধ আর কে কে করে। রেশম, আরহাম কিন্তু ভীষণ ডেসপারেট। বলেই হাসলো আরিশ। রেশম সামান্য লজ্জা পেল। অতপর জুয়েলারি নিয়ে বিদায় জানিয়ে ফিরে এলো। সমস্ত কিছু শিফার মায়ের হাতে দিল। অনুষ্ঠান চলল রাত পর্যন্ত। আজ 4 বান্ধবী একসাথেই আছে। ঠান্ডার কারণে শিফার মেহেন্দি শুকাচ্ছে না। সামনে মুখোমুখি চেয়ারে তানিয়া আর শিফা বসে। হেয়ার ড্রায়ার দিয়ে তানিয়া শিফার মেহেন্দি শুকিয়ে দিচ্ছে। শিফার মুখটা চুপসে আছে, তা দেখে তানিয়া বলল, কি হলো তোর? শিফা কিছুটা বগ্র স্বরে বলল, আরিশ কি আমায় সময় দেবে তানিয়া? আমার খুব ভয় হচ্ছে। তানিয়া বুঝে শিফা কোন বিষয়ে কথা বলছে। ভয়ের কিছু নেই, তুই আরিশ ভাইকে বুঝিয়ে বলবি। তারপরেও যদি ওনার ইচ্ছে প্রবল হয় তাহলে না করবি না, আজ নয় কাল সম্পর্কে পূর্ণতা আসবেই, তাই না? শিফা উত্তর করে না। সেই সব চিন্তা মাথায় আসলেই শিফার ভয় হয় প্রবল। আর এই ভয় প্রতিটা মেয়ের মাঝে থাকে। এরই মাঝে আজমাত প্রবেশ করে রুমে। তানিয়া তাকে দেখে হেসে বলে, আপুর তো বিয়ে হয়ে যাচ্ছে আজমাত। এইবার কার কাছে আসবি? বড় মায়ের কাছে। তুই কাঁদবি না, আপুর জন্য। আজমাত দুষ্টু হেসে নাচতে আরম্ভ করল, খিলখিল করে হাসতে হাসতে বলল, না আমি তো মজা পাবো, বলবো, ইয়ায় আপুর বিয়ে হয়ে গেছে ইয়ায়। শিফা হা হয়ে রইল। ছেলেটা তার ন্যাকটা। আপু আপু করে মাথা খারাপ করে তার। শিফা চোখ ছোট ছোট করে তানিয়ার দিকে তাকিয়ে বলে, আজকাল ইয়ার্কি করা শিখেছে। দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। শেষের কথাটি আজমাতের উদ্দেশ্যে বলল। অতপর হাসি মজায় কাটল প্রহর। কিন্তু শিফা রইল নির্বকর। মেয়েদের জীবন কতই না অদ্ভুত। যেখানে ছোট থেকে বড় হলো সেটা নাকি তার নিজের বাড়ি নয়। তাকে সব ছাড়তে হবে, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রুম, বাড়ি, এলাকা সব। শহরে প্রেমের ঘ্রাণ। পর্ব 44। গল্প কপি করা নিষেধ। নজর কাড়া আলোক বাতিতে সাজানো ভ্যানু। আলোয় আলোয় ঝলমল করছে চারিপাশ। ফুলের ঘ্রাণ নাকে ঠেকল তীব্রভাবে। প্রবেশপথে স্ট্যান্ড ব্যানার দাঁড় করানো। তাতে পেঁচানো হাতের লেখা, শিফা আরিশের শুভ অভ্যর্থনা রিসেপশন। তাদের জন্য হৃদয় থেকে আশীর্বাদ দেওয়ার অনুরোধ সবাইকে। ভ্যানু ভরপুর আপন আত্মীয় স্বজন দ্বারা। ঠিক সেই সময়ই শোনা গেল ব্রের গাড়ি ঢুকছে। শব্দটি কর্ণগোচর হতেই শিফার অন্তত ছলকে উঠল। চেপে ধরল কোলের কাছে শাড়ি। ভ্যানুর একটা রুমে বসা মেয়েটা।
রেশম, দিয়া, তানিয়া সবাই সেখানেই আছে। গেট ধরাধরি হবে না, তারা সোজা জুতো চুরি করার প্ল্যানে আছে। শিফা বুকের ভেতর কি চলছে? তানিয়া কথাটি খানিক ঢং করে একদম শিফার কানের কাছে ফিসফিস করে বলল। শিফা ভারী কি নিঃশ্বাস ফেলে শুধায়। মনে হচ্ছে কেউ আমাকে আকাশ থেকে নিচে ফেলে দিয়েছে আর তীব্র বাতাস আমার দম বন্ধ করে দিচ্ছে। অক্সিজেন লাগবে জানেমান। দিয়া। শিফা বাঁকা চোখে তাদের দিকে তাকায়। মেয়েগুলো তার লেগ পুল করছে বুঝতে পেরেছে সে। শিফার এহেন চাহনি দেখে রেশম ছলনার সহিত বলল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, এই কথাটা বলতে চাইছিস বল। রেশম, বেশি বুঝিস। আরহাম ভাইকে বলে তোকে আগে তাড়ানোর ব্যবস্থা করছি দাঁড়া। শিফা। তাদের কথার মাঝেই শিফার খালাতো বড় ভাই এসে বলল, শিফা চল, আরিশ ভাই স্টেজে বসে গেছে, এবার তোর পালা। কথাটি শুনেই শিফার ঠোঁট কাঁপল। অসহায় চোখে মুখে বলল, আব্বুকে ডাকো, ওনার সাথে যাব। কান্না করে দেবে এমন ভাব মেয়েটার। তার বড় ভাই বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রুমে প্রবেশ করল শিফার বাবা শেহজাদ সাহেব। ভদ্রলোককে দেখেই বোঝা যাচ্ছে তিনি অতি ব্যস্ততার মাঝ থেকে বেরিয়ে এসেছেন শুধুই মেয়ের ডাকে। ছল ছল চোখে পরখ করতে লাগলো শিফাকে। মেয়েটা তার বউ সাজে, অতি আদরের মেয়ে তার। বাবা ডাক শিফা ডেকেছে, তারপর ডাকার জন্য কাউকে আল্লাহ দেননি। একটা মাত্র মেয়েকে এহেন বিয়ের সাজে সজ্জিত দেখে বাবার মনটা সিক্ত হলো। নাক টেনে শিফার মাথায় চুমু দিল। দোয়া করে দিল মন ভরে। শিফার হাত নিজের হাতের মাঝে ধরে। মুচকি হেসে বলে, আব্বুর সাথে যাবে তার আম্মু। কাঁদবে না আমার গুড়িয়া। শিফা কোনো রকম কান্না আটকায়। অতপর বেরিয়ে যায় রুম থেকে। শিফার পিছে আসে দিয়া, রেশম, তানিয়া। বান্ধবীদের এক চুলও ছাড় দেয়নি শিফা। নিজের আশেপাশেই তাদের চেয়েছে সর্বদা। লাল কার্পেটের সোজাসুজি রয়েছে স্টেজ, যেটা সাজানো ফুল লাইটের সমাহার দিয়ে। কার্পেটের দুই পাশে সোফা সেট করা বসার জন্য। আরিশ কথা বলছিল তাহসিনের সাথে। হঠাৎ সোফায় বসে থাকা মানুষজনদের উঠে দাঁড়িয়ে যাওয়া দেখেই আরিশ সামনে তাকালো আর সঙ্গে সঙ্গেই একটা হার্টবিট মিস করলো ছেলেটা। চোখের রেটিনায় ফুটে উঠল মেরুন রঙের কাতান শাড়ি, গোল্ডেন পার, ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ, হিজাব, সাথে স্টোনের দোপাট্টা পরিহিত তার বউকে। বাবার সাথে লেগে হেঁটে আসছে মেয়েটা। আকুলিবিকুলি অনুভবে মুচড়ে গেল আরিশের অন্তর। শিফা স্টেজের কাছে আসতেই আরিশ এগিয়ে গিয়ে হাত বাড়ালো। দৃশ্যটি বন্দী হলো ক্যামেরায়। সিটি বাজলো, হাততালি দিল, অহ শব্দে মুখরিত হলো পরিবেশ। আরিশ অনুভব করে শিফার কম্পন। পাশাপাশি গা ঘেঁষে বসল এই প্রেমিক যুগল। জাদু জানো বার্ড। শিফা হকচকিয়ে গেল আরিশের মৃদু স্বরে করা প্রশ্নে। অবাক চোখে তার দিকে তাকালো শিফা। ব্ল্যাক রঙের কোট প্যান্ট পরেছে আরিশ। অসম্ভব সুন্দর লাগছে ছেলেটাকে। ম্যানলি একটা ধাঁচ বিদ্যমান রয়েছে, যা আকর্ষণীয় ব্যক্তিত্বের পরিচয় দিয়ে থাকে। জাদু মানে? তাহলে আমি বশ হচ্ছি কিভাবে? কার উপর? আমার হামিং বার্ডের উপর। ইউ লুক স্টানিং মাই লাভ। আরিশের মৃদু হাসকি কণ্ঠে বলা কথায় লজ্জা পেল শিফা। মাথা নিচু করে হেসে ফেলল। অতপর বলল, আপনার পছন্দ করা শাড়ি। মেয়েটাও আমার অতি পছন্দের। আপনাকেও সুন্দর লাগছে। যাকে বলে হ্যান্ডসাম। তাই নাকি আপনার মুখে আমার প্রশংসা শুনে আমি পঞ্চমুগ্ধ? তাহলে আমার স্যুট প্যান্ট পরা সার্থক, না হলে ভাবছিলাম নর্মাল পাঞ্জাবি পরে আসব। পাঞ্জাবিতেও আপনাকে ভালো লাগে। এইবার আমি কিন্তু লজ্জা পাবো। এত তারিফ শোনায় অভ্যস্ত নই আমরা ছেলেরা। আরিশ সামান্য লজ্জা পাওয়ার ভান ধরে। শিফা অল্প স্বরে খিলখিল করে হাসল। আরিশ দেখল সেই হাসি। শুরু হলো আলাপ। তাদের সাথে কথা এবং দেখা করতে আগমন ঘটে স্বজনের। নানান মানুষজন তাদের সাথে কথা বলতে ব্যস্ত। স্টেজ থেকে তাহসিন, শামীম, আরহাম নেমে গেল বাহিরের দিকে। সেখানে গিয়েই দেখল তাদের তিন রমণীরা ফটো তুলতে ব্যস্ত। তানিয়া দিয়ার ফটো তুলে দিচ্ছে, রেশম দাঁড়িয়ে তাদের দেখছে। কই হামহে ভি দেখল গাড়িবো কি দুয়া লাগেগি। শামীম একদম ফ্লার্টি ভঙ্গিতে এহেন হিন্দি বাক্য উচ্চারণ করতেই তিন মেয়ে ফিরে তাকালো। বরের বন্ধুরা আজ একই রকমের পাঞ্জাবি, অ্যাঙ্কেল লেন্থ পাজামা পরেছে, শুধু কালার ভিন্ন। স্টাইলও কিছুটা একই রকম, কিন্তু তার মধ্যেও তাদের ব্যক্তিত্ব ভিন্ন অর্থে রয়েছে। শামীমের কথায় দিয়া তানিয়ার উদ্দেশ্যে বলে, আঠানা আছে তানিয়া, থাকলে দে তো।
গরিব মানুষদের খালি হাতে পাঠাতে নেই। খালি হাতে যেতে দিও না শালি সাহেবা, তোমার বান্ধবীর হাত আমার হাতে দিয়ে দাও। আরহাম। রেশম চোখ ছোট ছোট করে বলে, এতই সহজ? আরহাম বুকে হাত রেখে বলে, কোথায় সহজ? কঠিন, খুব কঠিন। বন্ধুকে বউ নিয়ে ফটো তুলতে দেখে বুকটা ফাইটটা যায়। আরহামের কথায় তাহসিন বাঁকা হাসল। নিজের ফোন আরহামের হাতে ধরায়। এক পকেটে হাত পুরে এগিয়ে গেল তানিয়ার দিকে। সোজা মেয়েটার কোমর জড়িয়ে পাশাপাশি দাঁড়ায়। বলে, তোর বুক আরো একটু ফাটুক, নে তোলো দেখি আমাদের ফটো। ভালো না আসলে রেশমের বাবার কান ভরিয়ে বিয়ে আরো পিছিয়ে দেব। তুই তাহসিন না কেরোসিন? আরহাম। বেশি বকিস না, না হলে জ্বালিয়ে দেব। নে তোলো ছবি। তাহসিন। তাহসিন তাকালো তানিয়ার দিকে, মেয়েটাও তার দিকেই তাকিয়ে আছে। এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করলো আরহাম। তারপর বেশ কয়েকটি ফটো তুলে আরহাম ফোনটি তাহসিনের হাতে দিল। তাহসিন একবার ফটোগুলি দেখে বলল, সুন্দর। অতপর তানিয়ার দিকে তাকিয়ে বলল, কে সাজিয়ে দিয়েছে? কাজল লিপস্টিক দিয়েছি শুধু, কে আর সাজাবে? তাহলে গাল কেন লাল দেখাচ্ছে? তানিয়া ফট করে নিজের দুই হাত চেপে ধরল গালে। তড়িঘড়ি ভাবে বলে, কই কোথায় লাল? আমি তো কিছুই দিইনি। তাহসিন মিচকি হেসে তানিয়ার দুই হাত সরিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এরকম লাল হওয়া আমি এর আগেও দেখেছি। তানিয়া আন্দাজ করতে পারে এই লাল হওয়ার কারণ কি। আসলে লাল হয় না, কিন্তু সামনের মানুষ সেটা ইমাজিন করে নেয়। লাজে, শর্মের গাল ফুলে যায়, চেহারায় চকম আসে, সেই কারণে। তানিয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে। মৃদু স্বরে আওড়ায়, আপনার মনে হচ্ছে লাল, কিন্তু ওরকম কিছু না। বেশি লজ্জা পেলে এরকম দেখায়। তাহলে তো মেকআপের খরচ বেঁচে গেল আমার। সেকেন্ডে সেকেন্ডে তোমায় লজ্জায় ফেলবো আর গালগুলো ব্লাসার ছাড়াই ব্লাশ হয়ে যাবে। তানিয়া মৃদু হাসল। তাহসিনের বুকের কাছে খোলা বোতামটা লাগিয়ে দিতে দিতে বলল, এটা খোলা কেন? ভুলে গেছি হয়তো। সব মনে থাকে শুধু এইগুলো বাদ দিয়ে। বউকে কল করতে ভুলে যান, খবর নিতে ভুলে যান, কিন্তু মিটিং প্রচারণা কখনোই ভোলেন না। তাহসিন দুই ভ্রু নাচিয়ে বলল, রাগ হয়েছে? তানিয়া স্বাভাবিকভাবেই বলল, রাজনৈতিক নেতাকর্মী বউয়ের রাগ করতে নেই। না হলে কোথায় আমার বাড়ির সামনেই ধর্ণা দেবেন? মজা নিচ্ছ মিসেস? একদমই না। ভিতরে যাই। হ্যাঁ চলো, তানহা খুঁজছে তোমায়। তাহসিন আর তানিয়া ভিতরে চলে যাওয়ার পূর্বেই দিয়া কিছু বলে ওঠে সবার উদ্দেশ্যে। তাহসিন ভাই, আরহাম ভাই আর মিস্টার মজনু শামীম, সবাই একটু এইদিকে আসো গাইজ। দিয়ার কথায় বাকি সবাই এগিয়ে এলো তার দিকে। দিয়া তিন পুরুষের দিকে তাকিয়ে বলো, ধুর আপনার অনেক লম্বা, একটু নিচু হন তো, একটা কথা আছে। অতপর ছয় মাথা এক জায়গায় হলো। দিয়া অতি আগ্রহের সহিত কিছু কথা বলে ওঠে। যা শুনে শামীম তড়িৎ বলে, নো নো নো, আমরা পারবো না। আমাদের কাজ আমাদের বন্ধুকে ডিফেন্ড করা। সেখানে কিনা আমরা তোমাদের হেল্প করব? ইম্পসিবল। দিয়া কটমট করে ওর দিকে তাকিয়ে বলল, 10 দিন কল রিসিভ হবে না আপনার। শামীম দমে গেল। তাহসিন ভ্রু কুঁচকে তানিয়ার দিকে তাকাতেই মেয়েটা ঠোঁট ফুলিয়ে একটা ইনোসেন্ট ফেস করে। তাহসিন ফোঁস করে শ্বাস ছাড়ে। আরহাম বলে, ওকে আমরা হেল্প করব, কিন্তু পরবর্তীতে আমরা কি পাবো? রেশম চোখ উল্টে বলল, দিয়া আমার ফোনে অনেক নাম্বার পড়ে আছে, ভাবছি কিছু নাম্বার ব্লক করে দেব। আরহাম হতবাক হয়ে বলল, কি ডেঞ্জারাস? আমাদের টর্চার করে এই ফিদ্দি মেয়েগুলো। আমরা টর্চার করলে পালাবে কোথায়? সময়টা আপনাদের নিজেদের নিয়ে চিন্তা করুন। তানিয়া। আরহামের বাবা এখন রেশমের সাথে কথার আড্ডা জমিয়েছে। মেয়েটাকে তার খুব পছন্দ হয়েছে। সিধা সাধা সিম্পল মেয়ে। এরকম একটা মেয়েরই তল্লাশি ছিল নিজের ছেলের জন্য। হলের শেষ সোফাটায় ভদ্রলোক নিজের পাশে রেশমকে বসিয়ে রেখে গল্প করছেন। কথায় কথায় রেশমকে জেনে নিচ্ছেন তিনি। এদিকে আরহামকে দিয়ে নানান স্টার্টার্স খাবার আনাচ্ছে। বেচারা এই দিয়ে 5বার গেল খাবার আনতে। শেষে 2 প্লেট চিজ বল নিয়ে এসে তাদের সামনে ধপাস করে বসে গেল। আরহামের বাবা প্লেটগুলি রেশমের দিকে এগিয়ে দিয়ে বলল, খাও মা খাও। আর কি ডক্টর তুই? 5-6 বার যাতায়াত করেই ফুস। অন্যদের ওষুধ না দিয়ে নিজে আগে খাস এগুলো। কিসের যুবক তুই? তোর বয়সে আমি পাহাড় চড়তাম। বাবা সাইক্রিয়াটিস্ট আমি। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, ওই সাইকেলে টিন একই কথা।
জানো রেশম মা, ছোটবেলায় আরহাম লাল চা দিয়ে ভাত খেত। সেই ছোট থেকেই ওর মাথার তার লুজ, তাই বড় হয়ে এই সাইক্রিয়াটিস্ট হওয়ার ইচ্ছে জাগলো। নিজের তার ফিক্স করে অন্যদেরটাও জোড়া লাগায় এখন। রেশম মুখে হাত দিয়ে ফিক করে হেসে ফেলল। আরহাম কটমট করে তার দিকে তাকিয়ে বলল, খুব হাসি পাচ্ছে না? সব কি তোর মতো গোমরা মুখো? বাবা প্লিজ। আচ্ছা আর কিছু বলছি না। রেশম মা, তোমার বাবা কোথায়? ওই দিকে আছে আঙ্কেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। বলেই আরহামের বাবা উঠে চলে গেলেন। তার জায়গায় ঝপাস করে বসে যায় আরহাম। রেশমের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলো, আমার নামে বদনাম করা হচ্ছিল তাই না? মোটেও না। আমরা তো অন্য টপিকে কথা বলছিলাম। আমিও শুনি। ইটস সিক্রেট। আরহাম চোখ ছোট ছোট করে বলে, আমার কাছে কিসের সিক্রেট? রেশম দুষ্টু হেসে বলল, কতই সিক্রেট আছে যা আপনি জানেন না। আরহাম অতি কৌতূহল হলো। ব্রুকুচকে আখির পল্লব মিহিয়ে এলো। মেয়ে বলে কি? সে কি জানে না? আরহাম তাদের মধ্যের দূরত্ব গুছিয়ে ফেলল। ভরকালো রেশম। সরে যেতে নিলে হাতে টান পড়ল। আরহামের তীক্ষ্ণ দৃষ্টি দেখে রেশম শুকন ঢোক গিলে। মজা করতে গিয়ে ছেলেটার কবলে পড়েছে সে। আরহাম চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলে, কি সিক্রেট? আই ওয়ান্টেড টু নো এভরিথিং, এভরি সিঙ্গেল থিং। রেশম যেন শিউরে উঠল। একই রকম ভাবে থেকে বলল, আপনার স্কুল ছাড়ার কতটা বছর পর আমাদের আবার দেখা আরহাম। এভরিথিং বলা তো অসম্ভব, কিন্তু এটা বলতে পারি যে আমার প্রথম অনুভূতি মিথ্যে ছিল না। আর মিথ্যে থাকলে আপনি এখন আমার সামনে থাকতেন না। সহসা রেশমের কোমল কণ্ঠে আরহামের চিত্ত ধপ করে ওঠে। মেয়েটার কথার মাঝে কি ছিল? আরহাম ধরে আসা স্বরে বলল, এখনো কি সেই ভুলের ক্ষমা পাইনি রেশম? আর সেই সময় তোমার বয়স এত কম ছিল যে আমি নিজেই রেশম আরহামের হাতের পিঠে নিজের নরম হাত ছুঁয়ে বলে, ফেলিক্স আমি মজা করছিলাম। কিছু দূরত্ব জরুরি, আপনি দূরে না গেলে এই কাছে আসাটা হয়তো হতো না। আল্লাহর পরিকল্পনা সব সময় সুন্দর। আরহাম অপলক তাকিয়ে রইল। দ্রিম দ্রিম বুকে রেশমের গালে হাত রাখতে নিলে ফোন বেজে উঠল ওর। আরিশের কল। রিসিভ হতেই শুনতে পেল, কথায় তোরা। আরহাম উঠে দাঁড়ায়। হাত নাড়িয়ে স্টেজে থাকা আরিশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলল, এদিকে তাকা, এখানে। আরিশ দেখতে পায়, বলে, এখানে আয়, ফটো তুলব। আসছি। অতপর স্টেজে আসে তানিয়া, তাহসিন, শামীম, দিয়া, আরহাম, রেশম। তিন ছেলে আরিশ আর শিফার থ্রনের পিছে দাঁড়ায়। তানিয়া, রেশম আর দিয়া তাদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। এই ফ্রেম যেন সবার দৃষ্টিকর্ষণ করে। চার নরনারীর এহেন যুগলবন্দি অসাধারণ আভা ছড়ায়। সবার ঠোঁটে হাসির আবরণ। দিয়া বুলন্দ আওয়াজে বলে, সে চিজ। সেই সময়েই স্মৃতির পাতায় বন্দী হলো এই দুর্লভ মুহূর্ত। বেশ কিছু দৃশ্য তোলার পর তিন মেয়ে পিছনে দাঁড়ানো ছেলেদের দিকে তাকিয়ে কিছু ইঙ্গিত দিয়ে হাসল। সাথে সাথেই তাহসিন, শামীম, আরহাম পিছন থেকে টেনে ধরল আরিশকে। ব্যাস দিয়া রেশম মিলে আরিশের পায়ে থাকা কালো বুট খুলে নিয়ে দৌড়। আরিশ বেচারা যেন ট্রমার মধ্যে চলে গেল। চোখের পলকে কি হলো বুঝে উঠতে সময় লাগলো। যখন বুঝল তখনই আপন বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরা বন্ধু নাকি শত্রু? আমরা প্রেমিক প্রেমিকা বলেছে করেছি। ব্যাস। আরহাম, চিন্তা নেই, তোর জুতা নিতে আমরা সাহায্য করেছি, সেরকম ফিরিয়ে পেতেও আমরাই সাহায্য করব। তাহসিন, লাগবে না তোদের সাহায্য, ভাগ এখান থেকে। আরিশ, বন্ধুর বুক যখন ছিল ফাঁকা তখন ছিলাম আমরা পাখা, এখন বন্ধু পেয়েছে ওয়াইফ তাই তার চোখে আমরা এখন নাই। এটাই দেখব বলে কি বেঁচে ছিলাম কাইফ। শামীম, কাইফ। ভ্রুকুঞ্চিত করে তাহসিন। আরে ছন্দে মেলাতে গিয়ে বলেছি। দাঁত বের করে শামীম। শামীমের সস্তা কবিতা শুনেই কেটে পড়ল সবাই। এদিকে শিফা পেট চেপে হাসছে। আরিশ তার হাসি দেখে বলল, এই হাসি যেন রাতের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার ঠোঁটে দেখি। আরিশের নিরেট স্পষ্ট বাক্যে শিফার হাসি থেমে গেল। গোল গোল চোখে তাকিয়ে বলল, মানে? আই অ্যাম নট লেটিং ইউ গো টুনাইট। আই ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ হাউ মাচ আই লাভ ইউ। শিফা নাস্তেনাবুত হল। বুকের ভেতর অস্থিরতা অনুভন হলো তার। গলার মাঝে কিছু যেন দলা পাকিয়ে গেল। ভারিক্কি নিঃশ্বাস ফেলে কাপা কাপা ঠোঁটে বলল, আর ইসামি আমি। ইউ আর নট রেডি, তাই তো।
শিফা মৃদু আছে মাথা নাড়ালো। আরিশ সামান্য হেসে বলল, আমি আছি তো। নিঃশ্বাস ছাড়ো। মলিন হচ্ছে কেন মুখ? একটা কথা বলো তো, কেউ কিছু বলেছে এই ব্যাপারে তোমায়? লাইক কোন ভাবি কিংবা আপি এ বিষয়ে পরামর্শ দিয়েছে? অবাক নজরে তাকালো শিফা আরিশের পানে। কিভাবে জানলো ছেলেটা? কাল রাতেই এক আপি এসে তাকে এই সমস্ত ব্যাপারে বলেছে। জানিয়েছে কষ্টকর কিছু কথা। শিফা শুনেই ঝালাফালা হয়েছে। জান শুকিয়ে গিয়েছিল। সেই ভয়েই শরীর এখন হিম হয়ে যাচ্ছে। আরিশ শিফার ভয় টের পায়। বোঝা ছেলেটা। মেয়েটাকে কেউ ভয় দেখিয়েছে। ছোট বিষয় কঠিন করে তুলে ধরেছে তার কাছে। আরিশ রুদ্ধশ্বাস ছেড়ে মেয়েটাকে সহজ করতে বলে, বাদ দাও। কোমরের চেইন পরেছ। হুম। গুড। এইবার একটু হাসো দেখি। আমার হামিং বার্ড ঘাবড়ে যাচ্ছে কেন? নানা মানে টানে বাদ। সহজ হও, কিছু করব না শান্তি। শিফা কিছু বলে না। চুপচাপ বসে থাকে। বেশি না, মাত্র 50,000 দিলেই হবে। দিয়ার কথায় আরিশ হতবাক। অতি কৌতুকের সুরে বলে, কিসের? কিসের আবার? জুতো চুরির। তানিয়া। ওটাকে চুরি বলে? ওটা দিনে দুপুরে ডাকাতি। তার উপর তোমাদের হেল্প করেছে আমার ব্রাদাররা, টাকা তো তারা পাবে। আরিশ মজার ছলে কথাগুলি বলে ওঠে। তার কথায় তানিয়া শিফার হাত টেনে নিজের দিকে এনে বলে, চলে আয় আমাদের কাছে। বরের জুতো না থাকলে সে কি খালি পায়ে যাবে? তাই আজ তো তোর যাওয়া হচ্ছে না। আরিশ শট করে শিফার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, নো নো শালি সাহেবাবু, তো আমি নিয়েই যাব। তাহলে আগে টাকা দিন। রেশম। তোমরা আগে জুতো দাও। আরহাম। আগে টাকা। দিয়া। আগে জুতো। শামিম। টাকা দাও আর জুতো নাও। তানিয়া। জুতো দাও টাকা নাও। সিম্পল। তাহসিন। আরিশ ধমকে উঠে বলে, স্টপ গাইজ। শালি সাহেবা টাকা ক্যাশ নেবে নাকি অনলাইন? যাতে আপনার সুবিধে দুলাভাই। তিন মেয়েই চিৎকার করে উঠল। আরিশ মুচকি হেসে তাহসিনকে ইশারা করতেই ছেলেটা তার পকেট থেকে একটা খাম বের করল। অতপর আরিশ সেই খাম তানিয়ার হাতে তুলে দেয়। সবাই হৈ হৈ করে উঠল। আরিশ সামান্য হাসে। শিফার উদ্দেশ্যে বলে, দেখে নাও আজকের ব্যাপার। এই 3 কাপেলদের বেলায় তুমি একটুও ছাড় দেবে না। 1 লাখ ছাড়া তো মানবেই না। আমি তোমার সাথে দাঁড়াবো। শিফা মৃদু হাসে। আরিশ জুতো পরে নেয়। সময় ঘনিয়ে আসে। শেষে হাজির হয় সেই হৃদয় বিধয়ক মুহূর্ত। শিফার ফুপিয়ে কাদার শব্দ আরিশের শরীর নাড়িয়ে দেয়। শিফার বাবা মা এগিয়ে আসে। মেয়ের হাতের মাঝে আরিশের হাত বেঁধে ক্রন্দনরত স্বরে বলেন, সন্তানের সুখ আমি শিফার কাছ থেকেই পেয়েছি। ও আমাদের একমাত্র মেয়ে। ওর চোখে কখনো পানি আসতে দিও না বাবা। কখনো যদিও তোমার কাছে বিরক্তির কারণ হয় তাহলে আমাদের মেয়ে আমাদের আবার দিয়ে যেও, কিন্তু ওকে ঠকিও না। আমাদের মেয়ে খুব নাজুক। ওর ছোট থেকে ছোট কষ্ট আমরা সইতে পারবো না। আরিশ শিফার বাবার হাতের উপর হাত হাত আশ্বাস ভঙ্গিতে রেখে বলে, অভিযোগের সুযোগ আমি কখনোই দেব না বাবা। নিজের কাছে অনেক যত্ন করে রাখবো ওকে। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা একে অপরের পাশে আজীবন থাকব। আমিন। অতপর 4 বান্ধবী জড়িয়ে ধরল, কোলাকুলি করে কান্নায় ভাসালো আঁখি। জীবনের এতগুলি বছর একসাথে কাটিয়ে উঠে এরকম বিচ্ছেদ বুকে ব্যথার কারণ হয়। এইভাবেই কিছু সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি হয় এবং নতুন সম্পর্কের উত্থান ঘটে। এই নিয়ে দ্বিতীয়বার তৃতীয়বার এর মতো শিফা প্রবেশ করল এই রুমে। কিন্তু আগের থেকে এখনের অনুভূতি পুরোই ভিন্ন। আরিশের গ্যাঞ্জাম পছন্দ নয়, তাই তো ডার্ক পিঙ্ক জারবেরা আর সাদা গোলাপ সংমিশ্রণে হালকা সাজানো আরিশের রুম। কিছু ভোটিভি মোমবাতি জ্বালিয়ে রাখা রুমের আনাচে কানাচে। শিফা সবটা দেখে নজর ঘুরিয়ে। তার বুক কাঁপছে। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে তার। তারা আরিশের বাড়ি এসেছে প্রায় 1 ঘন্টার বেশি হতে চলল। তাকে নিয়ে রুমে এসে আরিশ ফ্রেশ হয়েই রুম থেকে সেই যে বেরালো এখনো তার দেখা মিলল না। শিফার সাথে বসে আরিশের কাজিন বোন, ভাবি। নানান গল্পের আসর জমেছে সেখানে। শিফার মলিন চেহারায় দিকে তাকিয়ে আরিশের এক কাজিন, নেহা বলে ওঠে, ভাবি কি বোরিং ফিল করছো? আমরা চলে যাই তাহলে। শিফা কিছুটা ভরকে গেল। সামান্য হাসার চেষ্টা করে বলল, না না আমি ঠিক আছি। তোমরা চলে গেলে আমি একা হয়ে যাব। আরিশের ভাবি সাইন নেহার উদ্দেশ্যে বলে, তোমার বিয়ে হোক ননদিনী, তখন বুঝবে নিজের আপন মানুষ ছেড়ে এসে অচেনা মানুষদের মাঝে নিজেকে কেমন লাগে।
অতঃপর সাইন শিফার দিকে তাকিয়ে বলে, তোমার এখন একটু রেস্ট করা প্রয়োজন শিফা। এক কাজ করো, আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। নর্মাল একটা কামিজ পাজামা পরে নাও, বেটার ফিল করবে। শিফা যেন এই কথারই অপেক্ষায় ছিল। অস্বস্তির চোটে গা চিরুমির করছে তার। শিফা বিছানা থেকে নেমে দাঁড়ায়। শাইন বলে, শিফা তোমার লাগেজ কোথায়? কামিজ দিচ্ছি, তুমি যাও ওয়াশরুমে। লাগেজ নেই ভাবি ওর, আমি আনতে দিইনি। হাতে খাবারের প্লেট নিয়ে রুমে প্রবেশ করতে করতে আরিশ কথাটি বলে ওঠে। শিফা দেখে তার হাজবেন্ডকে। কালো পোলো টি শার্ট সাথে খয়েরি কার্গো পরিহিত আরিশ। শিফার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে ছেলেটা। মেয়েটা কিছুটা অধীর হয়। এদিক সেদিকে তাকায়। না চাইতেও তার লজ্জা লেগেছে আরিশকে। আরিশ প্লেট টেবিলে রেখে সাইনের উদ্দেশ্যে বলে, ভাবি আমি দেখছি। আর ভাই তোমায় ডাকে গেস্ট রুমে। সাইন বিস্তার হেসে বলে, ভাই ডাকে না, বলো বউ চাও এখন। এতক্ষণ ছেড়ে ছিলে কোথায়? আমরা না থাকলে মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে যেত। ঘুমিয়ে গেলে আমি ডেকে তুলতাম। আর অনেক শুক্রিয়া ভাবিজান, আমার বউকে দেখে রাখার জন্যে। হয়েছে হয়েছে, মেয়েটাকে ফ্রেশ হতে বলো তাহলে ভালো লাগবে। এমনিতেই 12:30 বেজেছে, আমি যাই। শিফা, অল দ্য বেস্ট ফর টুনাইট। শেষের কথাটি সাইন শিফার কানে কানে বলে। যাওয়ার পথে আরিশের কান টেনে একদম মৃদু স্বরে বলল, আই থিংক শি ইজ ভেরি নার্ভাস। কাঁপছিল বসে বসে। বুঝেছ নিশ্চয়ই। আরিশ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। রুম খালি হয় একদম। আরিশ দরজা বন্ধ করে। শিফার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার জুয়েলারি খুলে দিতে দিতে বলে, আগে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে ডিনার করব। কি পরব? আরিশ মিচকি হেসে শিফার নাকের ডগায় চুমু দেয়। নিজের একটা সাদা শার্ট বের করে শিফার দিকে এগিয়ে দিয়ে অত্যাধিক গম্ভীর সুরে বলে, এটা পরে বেরিয়ে এসো। না শুনতে চাচ্ছি না। শিফা শুকনো ঢোক গিলতে লাগলো। দুরুবক্ষে শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা বন্ধ করেই হাঁফাতে লাগলো মেয়েটা। চোখের সামনে সবকিছু কেমন গুড়িয়ে যাচ্ছে। পুরো মুখমণ্ডল হাতের দ্বারা ঘষে চেঞ্জ হতে থাকে। সময় যায় 10, 15, 25 মিনিটের মাথায় ও শিফা না বেরালে আরিশ দরজায় টোকা দেয়। কপালে ঘাম জমেছে ছেলেটার, হাতের তালু ভিজে ওঠে। শিফার চিন্তায় মগ্ন আরিশ তড়িঘড়ি কণ্ঠে বলতে লাগে, শিফা, আর ইউ ওকে? কথা বলো। শরীর খারাপ লাগছে। বেরিয়ে এসো, শিফা। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর শিফা মাথা নিচু করে দরজা খুলে সামনে দাঁড়ায়। আরিশ হাঁফ ছেড়ে বাঁচল যেন। শিফার নীরব অবয়ব দেখেই আরিশের মাথা বিগড়ে গেল। জোরে জোরে শ্বাস টেনে শিফার বাহু ধরে নিজের সান্নিধ্যে নিয়ে আসে। রাগান্বিত স্বরে বলে, বেরাচ্ছিলে না কেন? জানো কত টেনশনে পড়ে গিয়েছিলাম। কথা বলো ড্যাম। শিফা ভয় সিটিয়ে গেল। কাঁচুমাচু হয়ে রিনরিনে কণ্ঠে বলে, খুব খারাপ লাগছিল, তাই গোসল করছিলাম। আরিশ কিছুটা শান্ত হয়। অতপর শিফার দিকে ভালো করে পরখ করে সে। সমস্ত চুল উঁচু হালকা খোপার মতো করে ক্লেচার মারা, কপালের সামনের, ঘাড়ের কাছে চুল ভিজে। গলা, কাঁধে এখনো জলবিন্দু জ্বলজ্বল করছে। শিফার শরীরে আরিশের শার্ট ঢলাগলা অবস্থা। সামনের দুটো বোতাম খোলা, যাতে করে শিফাকে আরো বেশি এলোমেলো লাগছে। আরিশের গলা শুকিয়ে আসে। নিজের ঘাড়ে হাত মোলে কোনো রকম বলে, আসো খেয়ে নেবে। আরিশ শিফার হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে শিফা ঝটপট বলে, আমি খাবো না। খাবে না মানে? আমার খিদে নেই, ঘুমাবো। আরিশ ভ্রু কুঁচকে সোজা শিফার বরাবর দাঁড়ায়। মেয়েটার কম্পন দেখেই আরিশ সমস্তটা আন্দাজ করতে পারে। মেয়েটা এত নার্ভাস কেন? আরিশ রুদ্ধ শ্বাস ছেড়ে বাক্য বিনিময় না করেই শিফাকে নিয়ে সোজা বারান্দায় আসে। সেখানে রাখা কাউচে বসে দুইজন। শিফা তখনও মাথা নুয়ে। আরিশ শিফাকে একদম নিজের কোলের কাছে এনে জড়িয়ে ধরে। হাসকি কণ্ঠে বলল, এত নার্ভাস কেন বার্ড? তোমার এরকম কাহিল মুখ দেখে নিজেকে কেমন বেহায়া লাগছে তা বোঝাতে পারবো না। এখন মনে হচ্ছে, তোমাকে আরো সময় দেওয়া উচিত ছিল। কিন্তু আমি কি করব, ভালোবাসার মানুষ থেকে কত দূরে থাকব। অসম্ভব আমার কাছে। হালাল সম্পর্কে অধিকার বেশি থাকে শিফা, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আরিশের অপরাধী কণ্ঠে শিফার অন্তরে ঝড় বইল। ছেলেটা বলে কি? এত শান্ত, প্রেমহীন বাক্যে হৃৎপিণ্ড ছারখার হয় মেয়েটার।
তার ব্যবহারে কষ্ট পেয়েছে আরিশ কথাটি মস্তিষ্কে পৌঁছাতেই শিফার চোখের কোলে লোনাজলের দেখা মিলল। তানিয়া নিজের বান্ধবীকে চেনে, তাই তো সে শিফাকে বারবার বুঝিয়ে বলেছিল কোনো রূপ প্যানিক আচরণ না করতে। কিন্তু শিফার এক বড় আপির কথায় মেয়েটা একদম হ্রাসপ্রাপ্ত হলো, ভয় জমলো মনের মধ্যে। কান্নার গতি বাড়ল শিফার। আরিশ সেই পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? শিফা ঠোঁট উল্টে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি ভয় পেয়েছিলাম। কিসের? আজ কি হবে সেটা আপনি আমায় বলেছিল, আপনি নাকি অন্য রকম ভালোবাসবেন, আর অনেক কষ্ট দেবেন, আপনি আরো অনেক কিছু বলেছে। আরিশ চোখ বন্ধ করল, ওর মাথা এখন গরম হয়ে উঠেছে ধীরে ধীরে। কেউ এই সমস্ত ব্যাপার কখনো কাউকে শেয়ার করে? প্রাইভেট মুহূর্ত একান্ত কাপেলের মাঝের বিষয়। এখানে কারোর হস্তক্ষেপ কিংবা এই বিষয়ে আলাপ আলোচনা খুবই জঘন্য কাজ। এই যে শিফা এখন আতঙ্কে ভরপুর, এই ভয় আরিশ কিভাবে দূর করবে? এখন তো মেয়েটাকে ছুতেই আরিশের খারাপ লাগছে। না জানি মেয়েটা কি বলে বা করে বসে। আরিশ নিজেকে সংযত করে। শিফার ভেজা চোখে নিজের উন্মত্ত চোখ জোড়া স্থির রেখে বিরল কণ্ঠে বলে, আমাদের প্রথম দেখা হওয়ার কথা মনে আছে? কি হয়েছিল সে দিন, জানো? শিফা নাক টেনে বলে, জানি। আমাকে চুমু দিয়ে যখন তুমি পালিয়ে যেতে চাইছিলে তখন আমি তোমায় ধরে ফেলি, তখন তোমার কি অনুভব হয়েছিল শিফা? শিফা গোল গোল দৃষ্টি ফেলে বলে, ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আপনি আমায় বকা দেবেন, মারবেন। করেছিলাম কিছু? না। কিন্তু ভয় লাগতো আপনাকে। এখন ভয় পাও? তখন যেরকম পেতে? না। কেন? শিফা কিছুটা লাজুক স্বরে বলে, ভালোবাসি, তাই। আরিশ শিফাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে। কপালে দীর্ঘ আদর পরশ এঁকে বলে, এক্সাক্টলি, তুমি আমায় প্রথমে ভয় পেয়েছিলে কারণ তুমি আমাকে তখন চিনতে না, জানতে না। কিন্তু যখন থেকে তুমি আমার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছো তখন থেকে আমাকে ভয় পাও না। কারণ তুমি এখন আমায় জানো, চেনো, বোঝো আর মোস্ট ইম্পর্টেন্ট, ভালোবাসো। ঠিক সেরকমই বিষয় হলো হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট মুহূর্ত। তুমি যা নিয়ে ভয় পাচ্ছ সেটার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তুমি শুধু মানুষের কথায় ভয় পেয়ে আছো। যখন বিষয়টা তুমি বুঝে যাবে, তখন এই ভয় ভালোবাসায় রূপ নেবে। শিফা অদ্ভুত চোখে তাকালো আরিশের দিকে। একেই বলে, ম্যাচিওর মানুষ। তার ভয়ে জমে থাকা বুক গলে গেল মুহূর্তেই। শিফা এইবার নিজের উপরেই রাগ করে। এতক্ষণ করা তার আচরণে অনুশোচনা ধরা দেয় চিত্তকুলে। কণ্ঠখাদে ঠেলে মিহি সুরে বলে, আমি সরি। আরিশ বিস্তার হাসল। যাক, তার অবুঝ বউ বুঝেছে, এটাই অনেক। আরিশ এইবার মেয়েটার শীর্ণ দেহ টেনে সোজা কোলে বসিয়ে নিল। শিফা খামচে ধরল পুরুষের সুস্পষ্ট বাহু। আরিশের শক্ত প্রশস্ত বুকে পিষে গেল শিফার নাজুক নরম অবয়ব। শিফার গালে নাক দাবিয়ে উষ্ণ গাঢ় কণ্ঠে বলে, সরি না, কিস চাই। একদম পারফেক্ট কিস। শিফা শুকনো ঢোক গিলে হাত ঘেমে আসে। জোরতায় বিবর্ণ হয়ে মুখায়। বড় কথা, সে আরিশের মতো দক্ষ নয়। শিফা আরিশের দিকে চেয়ে থেকেই দুরু দুরু বক্ষে বলে, পারফেক্ট তো পারবো না। শুরু করো, আই উইল সাপোর্ট ইউ। উপায় নেই। না বলা যাবে না। ছেলেটা কোনো পর পুরুষ নয়। তার স্বামী। হালাল তাদের সম্পর্ক। কতদিন এই জোরতা? শিফা আরিশের দিকে এগিয়ে আলতো ছোঁয়া দেয় অদরে। আরিশ ওর কোমরে জড়িয়ে রাখা হাত আরো টেনে ধরতেই মিলেমিশে একাকার হয় অধর যুগল। আরিশ সাপোর্ট দেবে বললেও নিজেই লেগে যায় নিজেকে দক্ষ প্রমাণ করতে। বিশ্রমহীন মাতাল চুমুতে মাতোয়ারা হলো সে। একইভাবে কোলে তুলে বিছানা পর্যন্ত গেল। বেড সাইড সুইচবোর্ড থেকে বাতি নেভাল আরিশ। অতি দুরন্ত হাতে বিবস্ত্র হলো নিজে, অতপর হাত ছোঁয়ালো স্ত্রীর শার্টে। শিফা আঁতকে উঠে আরিশের হাত খামচে ধরে। ঠোঁট ফুলিয়ে ফাঁপিয়ে বলে, আপনি অন্য রকম ভালোবাসবেন না তো? আরিশ ভারিক্কি নিঃশ্বাস ত্যাগ করে। শিফাকে আশ্বাস দিয়ে বলে, না, ডোন্ট আফ্রেইড বার্ড। তৎপর জ্বলতে থাকা মোমবাতি নিভে যায় একটা সময়। রাতের অন্ধকারে দুই প্রেমিক পাখি নিজেদের মাঝে বিলীন হয়। কিছু যন্ত্রণা এবং অনেকখানি ভালোবাসা দ্বারা ভরপুর হয় এই রজনী। ডুকরে কাঁদছে শিফা। তখন ঘড়িতে বাজে 4:30। ভোর হতে এখনো দেরি। শীতে সকাল হতে সময় নেয়। আরিশের চোখ মাত্র বুজে এসেছিল, কিন্তু শিফার কান্নায় ঘাবড়িয়ে ওঠে ছেলেটা। তড়িৎ ঘাড় ফিরিয়ে দেখে মেয়েটা কমফোর্টার এর মধ্যে মাথা ঢুকিয়ে কাঁদছে।
আরিশের কণ্ঠনালী কেঁপে উঠল। শিফার ক্রন্দনরত স্বর তাকে পুড়িয়ে দিচ্ছে। মেয়েটা নিশ্চয়ই তার উপর অভিমান, কিন্তু সে কি করবে? একদম শোচনীয় মুহূর্তে এসে শিফা তাকে থামতে বলে। মেয়েটা আতঙ্কিত হয়ে আরিশকে বাধা দেয়। সেই সময় মাথা কি ঠিক থাকে? থেমে যেতে বললেই থামা যায় নাকি? অন্য রকম ভালোবাসবে না বলেও আরিশ সেই কথা রাখেনি। নিজের মাঝে অদম্য সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে থাকে। শিফা থামাতে গেলে তার দুই হাত চেপে ধরে। মেয়েটা অতি ভীত হয়ে ছাড়া পেতে চায়, কিন্তু আরিশ তা হতে দেয়নি। ছোট মেয়েটা এত এত প্রেম নিতে গিয়ে নাস্তানাবুদ হলো। আর এখন শেষ হচ্ছে আরিশ। আরিশ কমফোর্টার দেখে মেয়েটা ফুপিয়ে উঠছে। আরিশের বুক ধুকপুক করে। মেয়েলি ঘাড় কাঁধ বুকের দিকে নজর যেতেই দেখতে পায় নিজের করা পেন্টিং। আরিশ শিফার মাথায় হাত রেখে বলে, ব্যথা হচ্ছে। শিফা আরিশের হাত সরিয়ে দেয়। বালিশে মুখ গুজে বলে, মিথ্যুক। আরিশের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেয়েটাকে বোঝাবে কি করে যে এই সমস্ত কিছু নর্মাল। আরিশ শিফাকে টেনে নিজের বুকের উপর নিয়ে এসে বলে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তোমার যেরকম ফিল হচ্ছে এটা খুবই স্বাভাবিক বার্ড। আমি আপনাকে থামতে বলেছিলাম। সিংহের কাছে মাংস দিয়ে বলো খাবে না। সেটা কি সম্ভব শিফা? আর আজ না হোক কাল এরকম হতোই। প্লিজ বোঝো বার্ড, একটু বোঝো। শিফা কথা বলতে পারে না। হুট করেই তার গা গুলিয়ে উঠল। আরিশের কাছ থেকে নিজেকে মুক্ত করে ছুটে গেল ওয়াশরুমে। বেসিনে হরহর করে বমি করে দিল মেয়েটা। আরিশ পাগল প্রায় হয়ে ছুটে গেল। শিফার অবস্থা দেখে নিজেকে গালমন্দ করতে লাগলো। শিফার চুল পিছনে এনে পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। আরিশের অন্তরে ঝড় বইল। শিফা বমি করে বেসিন ধরে দাঁড়িয়ে হাঁফাতে লাগলো। আরিশ উদ্বিগ্ন হয়ে বলল, আর হবে। শিফা মাথা নাড়িয়ে না বোঝায়। আরিশ দেরি করে না। শিফাকে নিয়ে সোজা ঝর্ণার তলায় দাঁড়ালো। চোখের পলকে ভিজে একাকার হলো দুই জনে। সময় নিয়ে আরিশ গোসল করল দুর্বল শিফাকে। টাওয়াল জড়িয়ে ওকে রুমে পাঠিয়ে বলে কাপড় পরে নিতে। শিফা কম্পমান বদনে একটা কামিজ প্লাজো পরে থরথর করে কাঁপতে কাঁপতে সোফায় বসে। আরিশ নিজেও কাপড় পরে নিল। বিছানার চাদর তুলে নতুন পেতে দেয় ছেলেটা। অতপর শিফার পাশে বসে ওর চুল মুছে দিল। রাতে আনা খাবারের প্লেট হাতে নিয়ে দেখল। খাবার এখনো পুরোই ভালো। আবহাওয়া ঠান্ডা হওয়ার দরুন পোলাও ও মাংসের কোনো অবনতি হয়নি, শুধু ঠান্ডা হয়ে গেছে এই আর কি। এখন যদি বাহিরে গরম করতে যায় আর যদি কেউ দেখে ফেলে, প্রশ্ন করলে আরিশ লজ্জায় পড়বে। উপায় না পেয়ে আরিশ ভাত মাখিয়ে শিফার মুখের সামনে ধরে বলে, ঠান্ডা হয়ে গেছে। একটু কষ্ট করে খেয়ে নাও, ওষুধ খেয়ে ঘুমাবে। শিফা কম্পনাম বদনে সোফায় গুটিয়ে বসে। কোনো রকম খেয়ে আরিশ ওষুধ দেয়। পরপর দুটো ওষুধ খেয়ে শিফা একদম ঝিমিয়ে গেল। আরিশ কোলে তুলে তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটা সময় ঘুমে আচ্ছন্ন হলো মেয়েটা। আরিশ হাঁফ ছাড়ে। চলবে। গল্প, শহরে প্রেমের ঘ্রাণ। লেখনীতে আসিফা খান। ষষ্ঠ পর্ব।